কাজটা ঠিক থাকে। আচ্ছা স্যার, তো চলো আমরা এই ম্যাথটা সলভ করি। হ্যাঁ, জনাব শফিকুল ইসলাম পূবালী ব্যাংক থেকে 5 লাখ টাকা ঋণ গ্রহণ করেন। তো জনাব শফিকুল ইসলাম ঋণ গ্রহণ করেছেন, তো আমরা জানি ঋণ গ্রহণ করলে বর্তমানে করা হয় আর পরিশোধ করা হয় কবে? ভবিষ্যতে। দ্যাটস ওয়াই ঋণ গ্রহণের পরিমাণটাকে বা ঋণের পরিমাণটাকে আমরা অলওয়েজ কি বলবো? প্রেজেন্ট ভ্যালু। তার মানে এই 5 লাখ টাকা এটাকে আমরা কি নামে ডাকবো? প্রেজেন্ট ভ্যালু নামে ডাকবো। ওকে, এরপরে কি বললো? যা তিনি 11% সুদে পরবর্তী 5 বছর প্রতি বছর শেষে সম পরিমাণ বার্ষিক কিস্তিতে পরিশোধ করবেন। তো এই পরের লাইনটা থেকে কিন্তু আমরা অনেকগুলো ইনফরমেশন পেলাম। কি কি ইনফরমেশন পেলাম? এই ঋণটা পরিশোধ করা হবে কয় বছরে? তার মানে এই 5কে আমরা কি বলবো? এন। সেক্ষেত্রে বার্ষিক সুদের হার কত? 11%। এটাকে আমরা কি বলবো? আই। এবং ঋণটা কিভাবে পরিশোধ করা হবে? এককালীন 5 বছর পর সব টাকা একসাথে দিয়ে দেওয়া হবে? উত্তর হলো না। 5 বছর পর কিন্তু আমরা সব টাকা এট এ টাইম দিব না, আমরা বার্ষিক কিস্তির মাধ্যমে পরিশোধ করব। এই যে এখানে বলে দিছে বার্ষিক কিস্তিতে কি করা হবে? ঋণটাকে পরিশোধ করা হবে। তাহলে এই যে বার্ষিক কিস্তি যেটা আমরা দিব, প্রতি বছরে যে কিস্তিটা দিব, এই কিস্তিকে আমরা কি প্রেজেন্ট ভ্যালু বলবো? না। আমরা কি ফিউচার ভ্যালু বলবো? না। এটাকে আমরা কি বলবো? এনুইটি। কি বলবো? এনুইটি বা এ। তো আমরা জানি 9-10-এর টাকা কয় রকম ছিল? 2 রকম। এখনকার টাকাকে কি প্রেজেন্ট ভ্যালু বলা হয়, ভবিষ্যতের টাকাকে ফিউচার ভ্যালু বলা হয়। বাট এখন তুমি কলেজে বড় হয়েছো, রাইট? এখন টাকাকে কয়টা নামে ডাকবা? 3টা। এখনকার টাকাকে কি বলবা? পিভি। ভবিষ্যতের টাকাকে ফিউচার ভ্যালু। আর এই যে প্রতি বছরের টাকাকে এনুইটি। কি বলবা? এনুইটি। তার মানে এই যে বার্ষিক কিস্তি যেটা আমরা দিব প্রতি বছর, আমরা 5 বছর পর কি একটা কিস্তি দিব নাকি প্রতি বছর একটা একটা করে দিব? তাহলে 5 বছরে কয়টা কিস্তি দিব? 5টা কিস্তি দিব। এক এক বছর কি এক এক রকমের কিস্তি দিব? উত্তর হলো না। প্রতি বছর একই পরিমাণের টাকা আমরা কিস্তি হিসেবে পরিশোধ করব। সো এই বার্ষিক কিস্তিটাকে আমরা কি নামে রাখতেছি? এনুইটি বা এ। স্যার কিস্তিটা কত সেটা কি বলছে? না, কিছু অঙ্কে কিন্তু বলে দেয় যে আমি প্রতি বছর কত টাকা কিস্তি দিব, আর কিছু অঙ্কে বলবে না। তো না বলুক, আমরা বের করে নিব। আচ্ছা, এবার আসলে ক কি বলছে? সাধারণ বার্ষিক বৃত্তি কি? দেখছো একই কোয়েশ্চেন কিন্তু রিপিট করে, তাই না? তো সাধারণ বৃত্তি মানে কি? যেই বার্ষিক বৃত্তি বা যেই এনুইটি প্রতি বছরের শেষে বা প্রতি মেয়াদকালের শেষে সংগঠিত হয় তাকে সাধারণ বার্ষিক বৃত্তি বলে। সাধারণত আমরা এনুইটির এন্ডিং বলি, রাইট? বা অর্ডিনারি এনুইটি। বিধি 72 ব্যাখ্যা করো। হ্যাঁ, রুল 72 বা বিধি 72 একই কথা। স্যার বিধি 72 জিনিসটা কি জানো? জিনিসটা হলো আমি 72কে ভাগ দিব কি দিয়ে? এন। তাহলে আমি কি পাবো? আই। এই আইটা আবার যেন তেন আই না, এটা একটা বিশেষ আই। কি বিশেষ আই? সেটা হলো ধরো আজকে আমি জমা করলাম কত টাকা? ধরো আমি 1000 টাকা জমা করলাম। তো আমার এই জমাকৃত 1000 টাকা ডাবল হবে। কি স্যার? ডাবল। অর্থাৎ কত? 2000। তো আজকের জমাকৃত 1000 টাকা আজকে কি ডাবল হয়ে যাবে? না। ডাবল হওয়ার জন্য কি দরকার? একটা সময় দরকার। তাহলে আজকের জমাকৃত টাকাটা কত সময় পর ডাবল হবে? তো আমি যদি ডাবল হওয়ার এন পেতে চাই, সময়, সেক্ষেত্রে আমি কি করবো জানো? বিধি 72কে ভাগ দিব কি দিয়ে? সুদের হার দিয়ে। তাহলেই আমি কি পেয়ে যাব? এনটা পেয়ে যাব। আবার ধরো আমার এন জানা আছে, আমি আজকে টাকা জমা করলাম কয় বছরের জন্য? 10 বছরের জন্য। তো আমি চাই আজকের জমাকৃত টাকাটা 10 বছর পর কি হবে? ডাবল হবে। তো ডাবল যদি হইতে হয়, ধরো আমি একটা মাটির ব্যাংকে টাকাটা রাখছি 1000, 10 বছর পর এটা কি ডাবল হবে? কেন হবে না? আর মাটির ব্যাংকে টাকা রাখলে কেউ কি আমাকে সুদ দিবে? না। ধরো আমি টাকাটা মাটির ব্যাংকে না, ব্র্যাক ব্যাংকে জমা করছি কয় বছরের জন্য? 10 বছর পর যদি টাকাটা ডাবল হইতে হয়, তাহলে ব্র্যাক ব্যাংক আমাকে কত % সুদ দিলে ডাবল হবে? আমি যদি সেই সুদের হারটা পেতে চাই, তাহলে আমি 72কে ভাগ দেব কি দিয়ে? এন দিয়ে। তাহলে আমি কি পেয়ে যাব? টাকা ডাবল হওয়ার সুদের হার। বুঝছো? তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে বিধি 72 বা রুল 72 হচ্ছে এমন একটা বিধি বা এমন একটা নিয়ম, যে বিধি বা যে নিয়ম বা যে রুলটা অ্যাপ্লাই করে আমি একটা নির্দিষ্ট বছর সাপেক্ষে বা একটা নির্দিষ্ট মেয়াদকাল সাপেক্ষে আমার টাকাটা কত সুদের হারের ডাবল হবে সেই সুদের হারটা পেতে পারি। অর্থাৎ বছর আমার জানা আছে,
টাকা ডাবল হওয়ার জন্য সুদের হার কত দরকার, আমি সেই সুদের হারটা পেতে পারি। কাকে ব্যবহার করে? বিধি 72কে ব্যবহার করে। সেক্ষেত্রে আমি কি করব, 72কে মেয়াদকাল বা বছর সংখ্যা দ্বারা ভাগ করব। অথবা আমার সুদের হার জানা আছে, এখন টাকাটা ডাবল হইতে গেলে আমাকে কত বছর অপেক্ষা করতে হবে, আমি যদি সেই বছরটা পেতে চাই, তাহলে 72কে আমরা কি করব বলো তো, 72কে সুদের হার দিয়ে ভাগ দিব। তাহলে আমি কি পেয়ে যাব, টাকা ডাবল হওয়ার বছর পেয়ে যাব। কন্ডিশন কি, টাকা ডাবল হওয়ার। ওকে, ধরো আমি একটা এক্সাম্পল দিই। বললো যে তুমি এখন ব্যাংকে 50,000 টাকা জমা করেছো 5 বছরের জন্য। এখন ব্যাংকে টাকা জমা করেছো কত, 50,000। কয় বছরের জন্য? 5 বছরের জন্য। তার মানে তোমার বছরটা জানা আছে। 5 বছর পর যদি তুমি দ্বিগুণ পেতে চাও বা 1 লাখ টাকা পেতে চাও, তাহলে সুদের হার কত হওয়া উচিত? তারপরে তোমার কাছে কি জানতে চাইলো বলো তো স্যার, সুদের হার কত হওয়া উচিত। বাট এই সুদের হারটা কি সাধারণ সুদের হার নাকি টাকাটা ডাবল হওয়ার সুদের হার? টাকা ডাবল হওয়ার সুদের হার। তাহলে টাকা ডাবল হওয়ার সুদের হার তুমি যদি পেতে চাও, সেক্ষেত্রে তুমি একটা শর্টকাট ফর্মুলা ইউজ করতে পারো। সেটা কি, তুমি 72কে কি দিয়ে ভাগ দিবা, এন দিয়ে, অর্থাৎ 72 ভাগ কত, 5। বা ধরো আমরা 10 বছর ধরে নিলাম, সেক্ষেত্রে 7.2%। এই যে এটা হলো টাকা ডাবল হওয়ার সুদের হার। বুঝছো নাকি বুঝো নাই? বুঝতে পেরেছ? তাহলে আমি আজকে 50,000 টাকা বিনিয়োগ করলাম বা ব্যাংকে জমা করলাম, কয় বছরের জন্য? 10 বছরের জন্য। এই টাকাটা 10 বছর পর কত হবে, ডাবল। কত হবে, ডাবল। ওকে, তাহলে আজকের 50,000 টাকা 10 বছর পর ডাবল হবে, সুদের হার কত হলে? 7.2% হলে। এটা আমি কিভাবে পেলাম, এই যে 72কে আমি বছর সংখ্যা 10 দিয়ে কি করলাম, ভাগ দিলাম। ক্লিয়ার? তাহলে একটা নির্দিষ্ট সময় পর আমার জমাকৃত টাকাটা বা বিনিয়োগকৃত টাকাটা ডাবল হবে কত পার্সেন্ট সুদের হারে। আমি যদি সেই সুদের হারটা বের করতে চাই, তাহলে আমি কি করতে পারি, বিধি 72কে ব্যবহার করতে পারি। বিধি 72 অনুযায়ী আমি 72কে সময় দিয়ে বা মেয়াদকাল দিয়ে বা বছর সংখ্যা দিয়ে ভাগ দিলে টাকা ডাবল হওয়ার কি পেয়ে যাব, সুদের হার পেয়ে যাব। অর্থাৎ ব্যাংক যদি প্রতি বছর 7.2% সুদ দেয়, তাহলে আমার টাকাটা 10 বছর পর কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। ক্লিয়ার? আবার তোমার সুদের হার জানা আছে, ধরো তোমার সুদের হার জানা আছে, সুদের হার কত, 10%। তুমি ব্র্যাক ব্যাংকে টাকা এখন জমা করলা, এই জমাকৃত টাকার উপর ব্যাংক প্রতি বছর তোমাকে কয় পার্সেন্ট সুদ দিবে, 10% সুদ দিবে। তো তুমি এখন 5 লাখ টাকা জমা করেছো, কত বছর পর তোমার এই টাকাটা 10 লাখ হবে তুমি যদি জানতে চাও। তার মানে বর্তমানে জমাকৃত 5 লাখ টাকা 10% সুদের হারের ভিত্তিতে কত বছর পর কত হবে, 10 লাখ হবে। তুমি যদি সেটা জানতে চাও, তার টাকা ডাবল হওয়ার সময়কালটা যদি জানতে চাও বা প্রয়োজনীয় মেয়াদকালটা জানতে চাও, সেক্ষেত্রেও তুমি কি করতে পারো স্যার, বিধি 72কে ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে 72কে কি দিয়ে ভাগ দিবা, আয় দিয়ে। তার মানে আমরা 72কে আয় দিয়ে ভাগ দিব, তার মানে 72কে ভাগ দিব 10 দিয়ে, ইকুয়াল কত হবে, 7.2 ইয়ার্স। অর্থাৎ 7.2 ইয়ার্স পর বা 7.2 বছর পর আমার টাকাটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। ওকে, তাহলে আমি অনেকগুলো কথা বললাম, এই সবগুলো কথার সারাংশটা কি, যে বিধি 72 হচ্ছে এমন একটা বিধি, যে বিধি অনুযায়ী আমাদের বর্তমানের টাকা একটা নির্দিষ্ট সময় পর কত পার্সেন্ট সুদের হারের দ্বিগুণ হবে, সে সুদের হারটা নির্ণয় করা হয়। অথবা আমাদের বর্তমানের টাকা একটা নির্দিষ্ট সুদের হারে কত বছর পর গিয়ে ডাবল হবে, সেই বছরটা বের করা হয়। তো আমি যদি ডাবল হওয়ার সুদের হার পেতে চাই, 72কে বছর দিয়ে ভাগ দিব। আর আমি যদি ডাবল হওয়ার বছরটা পেতে চাই, 72কে সুদের হার দিয়ে ভাগ দিব। বলো, এর চেয়ে ইজিয়েস্ট আর কিছু আছে? নো। আর বিধি 72 শুধুমাত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য, টাকা ডাবল হওয়ার ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? যদি বলে যে তুমি এখন 1 লাখ টাকা জমা করছো, কত বছর পর এটা 3 লাখ হবে, এখন কি আর এই বিধি 72 অ্যাপ্লাই করা যাবে না? কারণ 1 লাখ কত বছর পর কি হবে, 3 লাখ। তাহলে ডাবল হইলো নাকি 3 গুণ হয়ে গেছে? বা আজকের 1 লাখ কত পার্সেন্ট সুদের হারে 2.5 লাখ হবে। বলো, বিধি 72 অ্যাপ্লাই করা যাবে? কেন যাবে না? কারণ ডাবল হয়েছে। শুধু ডাবলের ক্ষেত্রে বিধি 72 অথবা বিধি 69, এই যে যেমন বিধি 72 যা বললাম, বিধি
69ও কি একই কথা, অর্থাৎ বিধি 72 বিধি 69 এই দুইটা বিধি শুধুমাত্র টাকা ডাবল হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এখন 72টা দিয়েও তুমি ডাবল হওয়ার সময় সুদের হার পেতে পারো, বিধি 69 দিয়েও তুমি ডাবল হওয়ার সময় সুদের হার পেতে পারো। এখন তোমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে 72 দিয়ে যদি কাজ হয় তাহলে 69 দিয়ে মানে 69 শেখার দরকারটা কি? দরকার আছে, সেটা হলো যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদ বলে তাহলে আমরা বিধি 72টাকে অ্যাপ্লাই করব। আর বার্ষিক চক্রবৃদ্ধির সুদ না বলে অন্য কোনো চক্রবৃদ্ধির সুদ যদি বলে অর্ধবার্ষিক, মাসিক, ত্রৈমাসিক, সেই ক্ষেত্রে আমরা বিধি 69টাকে ব্যবহার করব। বুঝতে পারছো? বাট দুটোটা বিধি কি সেম, দুটোটা বিধি দিয়ে কি করা হয়, টাকা ডাবল হওয়ার সময় অথবা টাকা ডাবল হওয়ার সুদের হার নির্ণয় করা হয়। 72টা কখন? যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদ বলে। 69টা কখন? যদি বার্ষিক চক্রবৃদ্ধি না বলে অন্য কোনো চক্রবৃদ্ধি বলে। ওকে স্যার, ক্লিয়ার? সবাই বুঝেছ? গুড। আচ্ছা, এবার আসো আমরা গ করে ফেলি। হ্যাঁ, গ বললো জনাব শফিকের বার্ষিক কিস্তির পরিমাণ নির্ণয় করো। এই যে জনাব শফিকের বার্ষিক কিস্তির পরিমাণ কত নির্ণয় করো, অর্থাৎ কি নির্ণয় করতে বলছে? এ কত? বার্ষিক কিস্তিকে আমরা কি নামে রাখবো? এ। তো এর পরিমাণ নির্ণয় করতে বলছে। তো চলো আমরা করে ফেলি। আমরা এট ফার্স্ট গিভেন দ্যাটগুলো লিখবো, তাই না বলো? আচ্ছা, দেয়া আছে। শোনো, ফাইন্যান্সের ম্যাথগুলো অনেক ইজি যদি তুমি অ্যাপ্রোপ্রিয়েটলি গিভেন দ্যাটগুলো লিখে ফেলো। তো কি কি দেয়া আছে দেখো, ঋণের পরিমাণ দেয়া আছে। গিভেন দ্যাট ঋণের পরিমাণ, স্যার ঋণের পরিমাণ এটাকে আমরা কি বলবো? পিভি। আচ্ছা, পিভি কয় টাকা? 5 লাখ টাকা। আর কি দেয়া আছে বলো তো? মেয়াদকাল, তাই না? ঋণের মেয়াদকাল দেয়া আছে বা বছর সংখ্যা দেয়া আছে এন। কয় বছর? 5 বছর। আর কি দেয়া আছে বলো তো স্যার? সুদের হার। স্যার সুদের হার মানে কি? বার্ষিক সুদের হার, তাই না? আচ্ছা, কত পার্সেন্ট? 11% বা 0.11। প্লিজ স্যার সাইড টক না। আর কি দেয়া আছে বলো তো? আর কিছু দেয়া আছে? নো। তো আমাদেরকে কি নির্ণয় করতে হবে? বার্ষিক কিস্তির পরিমাণ কত, তাই না? বার্ষিক কিস্তির পরিমাণ, অর্থাৎ আমরা ঋণটা পরিশোধের জন্য প্রতি বছর কয় টাকা কিস্তি দেব। তো বার্ষিক কিস্তিকে আমরা কি নামে রাখবো? এ ইকুয়াল হোয়াট? এর পরিমাণ কত নির্ণয় করতে বলছি। আচ্ছা স্যার, এর বাইরে আর কিছু আছে দেখতে পাও? নো। তার মানে আমরা যে যে ইনফরমেশন দেওয়া আছে কোয়েশ্চেনের মধ্যে সব কয়টা ইনফরমেশন লিখে ফেলছি। ওকে, এবার একটু আমার সাথে কোঅপারেট করো প্লিজ। আচ্ছা, আমরা তো প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা শিখেছি, তাই না? যে প্রেজেন্ট ভ্যালুর কয়টা ফর্মুলা? 3টা। লামসামের একটা, ইউনিটি এন্ডিং একটা, ইউনিটির বিগিনিংয়ের একটা। আবার আমরা ফিউচার ভ্যালু বের করার সূত্র শিখেছি। ফিউচার ভ্যালু লামসামের একটা, ফিউচার ভ্যালু ইউনিটের এন্ডিং একটা, ফিউচার ভ্যালু ইউনিটের বিগিনিংয়ের একটা, রাইট? তো আমরা যে সূত্রগুলো শিখেছি বা মেমোরাইজ করেছি, মুখস্থ করেছি, এই সূত্রগুলো হলো হয় প্রেজেন্ট ভ্যালুর জন্য নয়তোবা ফিউচার ভ্যালুর জন্য। আচ্ছা, এনুইটি নির্ণয় করার জন্য আমরা কি কোনো সূত্র শিখেছি বলো? না। কেন শিখি নাই? বিকজ নাই। এনুইটি নির্ণয় করার জন্য স্পেশাল কোনো ফর্মুলা নাই। তো যখন তোমাকে এনুইটি বের করতে বলবে তখন তুমি কি করবা জানো? এনুইটি বের করার জন্য তুমি দেখবা যে এনুইটির সাথে কে আছে। যদি প্রশ্নে এনুইটির সাথে পিভি থাকে তার মানে প্রেজেন্ট ভ্যালুর এনুইটির ফর্মুলা ইউজ করবো। যদি ফিউচার ভ্যালু থাকতো তাহলে আমরা ফিউচার ভ্যালুর এনুইটির ফর্মুলা ব্যবহার করতাম। ওকে, আচ্ছা ওইটা আমরা পরে বলতেছি, বিগিনিং এন্ডিং এটা পরের কথা। তো দেখো, আমরা অর্থে সময় মূল্যের ম্যাথগুলো যখন সলভ করব, আমার মানে ফার্স্টেই কি আমি ফর্মুলা অ্যাপ্লাই করব নাকি আগে আমি ডিসাইড করব যে ম্যাথটা কি লামসামের ম্যাথ নাকি এনুইটির ম্যাথ, রাইট? আচ্ছা তোমরা বলো তো, এই গিভেন দ্যাটের মধ্যে এ অক্ষরটা আছে না নাই? এর মান আছে কি না এটা জরুরি না, এ অক্ষরটা আছে কিনা, লেটারটা আছে কিনা এটা হলো জরুরি। তাহলে আমাদের গিভেন দ্যাটের মধ্যে এ লেটারটা আছে না নাই? ইয়েস আছে। আমরা কি এ কে দেখতে পাচ্ছি? ইয়েস আমরা দেখতে পাচ্ছি। তাহলে গিভেন দ্যাটের মধ্যে আমরা যদি এ কে দেখতে পাই বা গিভেন দ্যাটের মধ্যে যদি এ থাকে বা কোশ্চেনে এ থাকে, তাহলে বুঝতে হবে অঙ্কটা কি? এনুইটির। অঙ্কটা কি? তো যেহেতু এই অঙ্কটা এনুইটির, সো আমরা ফর্মুলা ইউজ করবো কার? এনুইটির ফর্মুলা। এখন এনুইটির কোন ফর্মুলাটা ইউজ করবো? এনুইটি নির্ণয়ের জন্য তো আমি কোনো ফর্মুলা জানি না। সো যখন তোমাকে এ বের করতে বলবে, এ নির্ণয় করতে বলবে, এ ক্যালকুলেট করতে বলবে, তখন তুমি দেখবা এর সাথে কে আছে। যদি এর সাথে পিভি থাকে তার মানে প্রেজেন্ট ভ্যালুর এনুইটির ফর্মুলা ইউজ করতে হবে। আর এখানে যদি পিভি না থেকে যদি এটা হতো এফ ভি,
ফিউচার ভ্যালুর অ্যানুইটির ফর্মুলা ইউজ করতে হতো। তো যখনই এই নির্ণয় করতে বলবে তখন তোমাকে দেখতে হবে এর পাশাপাশি গিভেন দ্যাটের মধ্যে পিবি আছে নাকি এফভি আছে। পিবি থাকলে প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটির ফর্মুলা, এফভি থাকলে ফিউচার ভ্যালুর অ্যানুইটির ফর্মুলা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে বলো, পিভি। তো আমরা প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটির ফর্মুলা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা যদি বার্ষিক কিস্তির পরিমাণ নির্ণয় করতে চাই আমাদেরকে কি ব্যবহার করতে হবে, প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটির ফর্মুলা। এখন তোমরাই বলো প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটির ফর্মুলা কয় রকম হয়? একটা এন্ডিং আর একটা কি বিগিনিং। আমরা যদি কিস্তিটা প্রতি বছর শেষে দিই তাহলে কি হবে, অ্যানুইটির এন্ডিং। আর কিস্তিটা প্রতি বছর শুরুতে দিলে অ্যানুইটির বিগিনিং, তাই না? আর যদি বিগিনিং বলে বিগিনিং, এন্ডিং বললে এন্ডিং, কিছুই না বললে তখন আমরা কি বলবো, এন্ডিং। তাহলে বলো এখানে বলা হয়েছে প্রতি বছর শেষে সমপরিমাণ বার্ষিক কিস্তিতে ঋণটা পরিশোধ করা হবে। তাহলে আমরা যে কিস্তিটা দিব কিভাবে দিব, প্রতি বছর শেষ। তাহলে এটা কি অ্যানুইটির এন্ডিং না বিগিনিং? এটা এন্ডিং। তাহলে এই হ্যাঁ কিছু বলা না থাকলে এন্ডিং, বাট এখানে কিন্তু বলছে শেষে দেওয়া হবে। তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটির কোন ফর্মুলাটা ইউজ করব, এন্ডিংটা। তাহলে প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটির এন্ডিং এর ফর্মুলা, আর আমরা এখানে যারা আছে সবাই জানি প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটির এন্ডিং এর ফর্মুলাটা, তাই না? তো আমি এখানে লিখি, আমরা জানি আচ্ছা পিভি ইকুয়াল এ, এরপরে কি সেকেন্ড ব্র্যাকেট, এরপরে কি মাঝে দাগ, এরপরে কি নিচে আই, এরপরে কি হবে 1 থেকে কমন অংশটা মাইনাস, তবে কমন অংশের উপরে একটা কি থাকবে, 1 থাকবে, 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার n হয়ে গেল। তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির এন্ডিং এর ফর্মুলাটা লিখে ফেললাম। এবার জাস্ট মানগুলো বসে। আচ্ছা আরেকটা কথা ভাবতে হয়, ফর্মুলা লেখার পর মান বসানোর পূর্বে আমরা কি চিন্তা করব, এম আছে কিনা। এম যদি থাকে তাহলে আই কে ভাগ এন কে গুণ, আর না থাকলে নাই। আমাদের এখানে কি এম আছে, নাই। আচ্ছা যেহেতু নাই সো আমরা এখন মান বসাবো। তাহলে প্রেজেন্ট ভ্যালু কত, 5 লাখ, তাই না, ইকুয়াল এ। তাহলে এখানে হবে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0.11, রাইট, 11%। আচ্ছা এন হলো 5, 0.11। ওকে স্যার। আচ্ছা আমাকে কেউ একজন একটা ক্যালকুলেটর দিও। আচ্ছা আমার কাছেই আছে ক্যালকুলেটর। আচ্ছা এই এর সাথে এটা কি আকারে আছে স্যার, গুণ আকারে। তাহলে আমি এই রাখলাম আর একটা গুণ চিহ্ন দিলাম। এবার আমরা সায়েন্টিফিক ক্যালকুলেট দিয়ে এটা পুরোটার মান বের করব। আচ্ছা কিভাবে ক্যালকুলেট করবো, অ্যাট এ টাইম ক্যালকুলেট করা যায়। যেমন এখানে 1 আছে 1, মাইনাস আছে মাইনাস, উপরের 1, এই দাগটা মানে ভাগ, এরপর ব্র্যাকেট আছে ব্র্যাকেট 1 প্লাস 0.11, ব্র্যাকেট আছে ব্র্যাকেট ক্লোজ, এটা কি পাওয়ার 5, এই যে পাওয়ার চিহ্ন চেপে এরপরে 5 ইকুয়াল দাও। তাহলে উপরের মানটুকু পেলাম, রাইট। এবার এই দাগটা মানে কি ভাগ, নিচে কি আছে 0.11 ইকুয়াল দাও, পুরোটার মান পেয়ে গেছি 3.6959। ওকে স্যার, বুঝা গেল? আচ্ছা এবার আমরা এর মান পেতে চাই, যার মান আমরা পেতে চাই তাকে কোথায় রাখবো, বা সাইডে রাখবো। ওকে তাহলে আমরা সাইড চেঞ্জ করে ফেলি, এ গুণ 3.6959 ইকুয়াল 5 লাখ। এর চেয়ে কম দেখাইলে মার্কস কেটে দিবে। এখন আমরা এর মান পেতে চাই, এ ইকুয়াল, তাহলে 5 লাখ উপরে আর এটা নিচে চলে যাবে, তাই না? এর সাথে এটা গুণ ছিল, এখানে ভাগ হয়ে যাবে 3.6959। অতএব এ ইকুয়াল, এখন উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করে দিই, 5 লাখ ভাগ 3.6959 ইকুয়াল, তাহলে 1 3 5 2 8 5, দশমিকের পর 0 4 আছে, ওইগুলো লেখার দরকার নেই। এত টাকা প্রায়। আমরা কি বুঝতে পারলাম স্যার? তাহলে বার্ষিক কিস্তি কত করে দিতে হবে আমাদেরকে, 1,35,285 টাকা করে। আচ্ছা তো আমরা এতক্ষণ কি করলাম, এই যে আমরা কি জনাব শফিক, তো আমরা পূবালী ব্যাংক থেকে ঋণ নিলাম। কয় টাকা ঋণ নিলাম, 5 লাখ টাকা। কয় বছরে আমরা শোধ করব, 5 বছরে। প্রতি বছর সুদের হার কত, 11%। এই যে আমরা 5 বছরে পরিশোধ করব, আমরা কি 5 বছর পর অ্যাট এ টাইম পরিশোধ করব? উত্তর হলো না, আমরা প্রতি বছর কিস্তির মাধ্যমে কি করব, পরিশোধ করব। পার কিস্তিতে আমাদেরকে কয় টাকা দিতে হবে, অর্থাৎ এর পরিমাণ কত হবে। তো এখানে আমরা দেখো এই যে এর পরিমাণ নির্ণয় করলাম, 1,35,285 টাকা, অর্থাৎ
আমি যে 5 বছরে 5টা কিস্তি দিব, প্রতিটা কিস্তির পরিমাণ কয় টাকা হবে? 1,35,285 টাকা। তাহলে এই 1,35,285 টাকা, বলো তো এরকম আমি কয়টা কিস্তি দিব? 5টা। আমি একটা তোমাদেরকে এক্সট্রা ক্যালকুলেট করে দেখাই, 5টা কিস্তি দিব। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে 5টা কিস্তি যদি দেই 1,35,285 গুণ 5, তাহলে আমরা টোটাল কয় লাখ টাকা দিচ্ছি বলো তো? 6,76,425 টাকা, তাই না বলো? আমি ঋণ নিয়েছিলাম কত? 5 লাখ, তাই না? বাট আমি টোটাল কয় টাকা পরিশোধ করতেছি? এই যে 6,76,425 টাকা আমরা মোট পরিশোধ করলাম, এর মধ্যে আসল বাবদ কত আর বাড়তি কত দিয়েছি? 1,76,425। ওই 1,76,425 কি সুদ, বুঝছো? এই বাট এটা আমি কিন্তু তোমাদেরকে এক্সট্রা দেখালাম, এটা তোমাদের দেখানোর দরকার নেই। ওকে, যদি মানে মোট সুদ কত দেওয়া হইলো বা পরিশোধ করা হলো বললে আমরা হয়তো এটা করতাম। ওকে স্যার, সবাইকে বুঝতে পেরেছো? আচ্ছা, ছবি পরে তুলো। আমরা এখানে ঘ করে ফেলি। হ্যাঁ, আচ্ছা ঘ কি বললো আমাদেরকে? যে জনাব শফিকের ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করো। এখন আমরা একটা কি প্রস্তুত করব? ঋণ পরিশোধ সূচি। তো আমরা এখানে লিখি ঋণ পরিশোধ সূচি। ওকে স্যার, ঋণ পরিশোধ সূচি। আচ্ছা, সূচি মানে ছক বা টেবিল। ওকে স্যার, দেখো আমি এখানে ছকটা আঁকতেছি। আচ্ছা, ফার্স্টে আমি উপরে একটা চিকন করে দিলাম, এরপরে একটু মোটা করে একটা ঘর নিলাম। হ্যাঁ, তো আমরা জানি ঋণ পরিশোধ সূচির মধ্যে টোটাল কয়টা ঘর হবে? 6টা। প্রথম ঘরটার নাম কি? বছর, দেন প্রারম্ভিক ঋণ, দেন বার্ষিক কিস্তি, দেন সুদ পরিশোধ, দেন আসল পরিশোধ, দেন সমাপনী ঋণ। এই তো। ওকে, তাহলে প্রথম ঘরটার নাম কি? বছর। তারপরের ঘরটার নাম কি? প্রারম্ভিক ঋণের পরিমাণ, রাইট? প্রারম্ভিক ঋণের পরিমাণ। তারপরের ঘরটার নাম কি? বার্ষিক কিস্তির পরিমাণ। বার্ষিক কিস্তির পরিমাণ। তারপরের ঘরের নাম কি? সুদ পরিশোধ, রাইট? কি স্যার? আচ্ছা বলো তো, আমরা সুদ দিব কত পার্সেন্ট হারে? 11%। তার মানে অ্যাট দ্য রেট অফ, আচ্ছা অ্যাট দ্য রেট মানে এটা আমি এমনি দিলাম, সুদ পরিশোধ কত? 11%। আচ্ছা তোমরা এটা অ্যাট দ্য রেট দেওয়ার দরকার নেই, ব্র্যাকেটে 11% লিখে রাখো। ওকে, অ্যান্ড দেন আমরা কি করব? আসল পরিশোধ দেখাবো, তাই না? আসল পরিশোধ। অ্যান্ড সবার শেষে আমরা কি দেখাবো? সমাপনী ঋণের পরিমাণ। ওকে, সবার শেষে দেখাচ্ছে কি? সমাপনী ঋণের পরিমাণ। ওকে, আচ্ছা এটা হলো 1 নাম্বার ঘর, এটা হলো 2 নাম্বার ঘর, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5, আর এটা কি? 6। ওকে, আচ্ছা দেখো তাহলে আমরা ঋণটা পরিশোধ করতেছি কয় বছরে? 5 বছরে। তো আমাদের এখানে 1 2 3 4 5, আমরা 5 বছরে করতেছি। সো আমরা এইভাবে 5টা ঘর এঁকে দিই। ওকে স্যার, ঘরগুলো একটু ফাঁকা ফাঁকা করে এঁকো, যাতে মানে একটার সাথে আরেকটা মানে মিসম্যাচ না হয়। হ্যাঁ, আচ্ছা স্যার, এবার আমাকে একটু হেল্প করো কাইন্ডলি। এখন আসো আমরা এইখানে বসাই মানগুলো। হ্যাঁ, আমরা কয় টাকার ঋণ নিয়েছি? এই যে 5 লাখ টাকার ঋণ নিয়েছি, আমরা যা ঋণ নিব সেটাই হলো প্রথম বছরের প্রারম্ভিক ঋণ। তাহলে প্রথম বছরের প্রারম্ভিক ঋণ কত হবে? 5 লাখ টাকা। ওকে, আচ্ছা আমরা প্রতি বছর কয় টাকা করে কিস্তি দিব? 1,35,285। এটা কি আমার জাস্ট প্রথম বছরের কিস্তি, নাকি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম? প্রতি বছরের। প্রতি বছর, তাহলে 1,35,285, রাইট? এখানেও 1,35,285, 1,35,285, 1,35,285,
1,35,285। ওকে স্যার, হলো? তো দেখো আমরা প্রথম বছরের প্রারম্ভিক ঋণ বসালাম কাকে, যেটা আমরা ঋণ নিয়েছি, আর আমরা যে কিস্তির পরিমাণটা নির্ণয় করেছি সেটা প্রতি বছরের বার্ষিক কিস্তি বসিয়েছি। ওকে, এতটুকু আমরা বুঝলাম। এর পরের যা কিছু আমি দেখাচ্ছি। দেখো স্যার, 4 নাম্বার ঘরটা কি? সুদ পরিশোধ। আচ্ছা, মাথায় রাখবা, সুদ অলওয়েজ প্রারম্ভিক ঋণের উপর ধরতে হয়। সুদ অলওয়েজ কার উপর ধরতে হয়? প্রারম্ভিক ঋণ। তো প্রারম্ভিক ঋণ কয় নাম্বার ঘর? 2 নাম্বার। তাহলে আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিই 2 এর ওপর। ওকে, এটা আমরা ব্র্যাকেটে লিখে দিলাম 2 এর উপর। তারপরে আমরা সুদ পরিশোধ করলাম কয় পার্সেন্ট? এই 11% সুদ আমরা কয় নাম্বার ঘরের উপর ধরবো? 2 নাম্বার, অর্থাৎ প্রারম্ভিক ঋণের উপর ধরবো। তাহলে প্রারম্ভিক ঋণ যা, তার উপরে কয় পার্সেন্ট? 11%। তাহলে 5 লাখের 11%-এ কত হয় বলো তো? 55,000। বুঝতে পারলাম? ওকে, তাহলে প্রথম বছরের সুদের পরিমাণ কত হবে? এই যে প্রারম্ভিক ঋণ প্রথম বছর কত? 5 লাখ, এটাকে 11% দিয়ে গুণ দিব, তাহলে কত হয়? 55,000। ওকে ফাইন। এবার আমার কাকে দরকার? আসল। স্যার বলো তো, এই যে আমি যে কিস্তিটা দিলাম, এই কিস্তির মধ্যে কয়টা অংশ আছে? আমরা যে কিস্তি দেই, এই কিস্তি কয়টা কারণে দেই? 2টা কারণে। এই কিস্তির একটা অংশ কি বাবদ? আসল বাবদ, আরেকটা সুদ বাবদ। তাহলে আমি কিস্তি থেকে যদি সুদ বাদ দিই তাহলে কাকে পেয়ে যাব? আসলকে। তাহলে আমরা কিস্তির পরিমাণ জানি কত? 1,35,285, রাইট? এইখান থেকে আমরা মাইনাস করে দিব কি? সুদ 55,000। তাহলে আমরা কি পেয়ে যাব? আসল পরিশোধ পেয়ে যাব কত? 80,285। বুঝতে পারলা স্যার? তাহলে আমরা কি করলাম? কিস্তি থেকে সুদ বাদ দিলাম, যে রেজাল্টটা পেলাম ওই রেজাল্টের নাম কি? আসল পরিশোধ। তাহলে আসল পরিশোধটা আমরা কিভাবে পেলাম? কিস্তি থেকে সুদ বাদ দিয়ে, অর্থাৎ 3 নাম্বার ঘর থেকে 4 নাম্বার ঘরকে মাইনাস করে। তাহলে আমরা এখানে 3 - 4 লিখে রাখি। ওকে, এরপরে আসো সমাপনী ঋণ। তো বছরের শুরুতে আমাদের ঋণ ছিল কত? 5 লাখ। প্রথম বছরের শুরুতে ঋণ ছিল কত? প্রথম বছর আমরা আসল পরিশোধ করছি কত? তাহলে আমার কি বছর শেষে 5 লাখই থাকবে? না। তাহলে আমি প্রারম্ভিক ঋণ কত? 5 লাখ। এখান থেকে মাইনাস করে দিব কি? আসল পরিশোধ 80,285। তাহলে আমরা প্রথম বছর শেষে সমাপনী ঋণের পরিমাণ পেয়ে গেলাম 4,19,715। বুঝতে পেরেছো স্যার? যদি কেউ প্রথম বছরটা বুঝতে পারো তাহলে এই সূচিটা শেষ, কারণ প্রতি বছর আমরা এই একই কাজ করব। তাহলে দেখো, প্রথম বছর, 1 মিনিট, প্রথম বছরের প্রারম্ভিক ঋণ বলতে আমরা কাকে বুঝলাম? আমরা যে ঋণ নিয়েছি সেটা, অর্থাৎ 5 লাখ। আর বার্ষিক কিস্তি তো আমরা বের করেছি, ওইটাই আমার দরকার। কি? প্রথম বছরের সুদ। তো সুদ আমরা সবসময় কার উপর ধরি? প্রারম্ভিক ঋণের উপর। কয় পার্সেন্ট ধরবো? 11%। আমাদের এই অঙ্কে সুদের হার 11%, তো 11% ধরছি। 10% থাকলে 10, যত পার্সেন্ট বলবে প্রশ্নে তত পার্সেন্ট ধরবা। তার প্রারম্ভিক ঋণ মানে প্রারম্ভিক ঋণ 5 লাখকে 11% দিয়ে গুণ দিয়ে আমি কত পেলাম? 55। এবার দেখো, আমার কিস্তির পরিমাণ জানা আছে, আবার সুদের পরিমাণও কি জানা আছে। তো আমরা জানি কিস্তির একটা অংশ কি? সুদ বাবদ, আরেকটা অংশ কি? আসল বাবদ। তাহলে কিস্তি থেকে আমি সুদ বাদ দিলে কি পেয়ে যাব? আসল। তো বছরের শুরুতে আমার ঋণ ছিল কত? 5 লাখ। আর এই প্রথম বছরে আমি আসল পরিশোধ করেছি কত? 80,285। এখন যদি আমি প্রারম্ভিক ঋণ থেকে আসলটাকে মাইনাস করে দিই, তাহলে প্রথম বছর শেষে সমাপনী ঋণ কত আমি পেয়ে গেলাম। আর আমরা সবাই জানি প্রথম বছরের যেটা সমাপনী সেটা আবার দ্বিতীয় বছরের কি হয়ে যাবে? প্রারম্ভিক। তার মানে এই যে প্রথম বছরের সমাপনীটাকে আমরা দ্বিতীয় বছরের প্রারম্ভিক হিসেবে বসাবো, 4,19,715। হলো? এবার সেম কাহিনী আবার করো। হ্যাঁ, এখন আমার দ্বিতীয় বছরের কি দরকার? সুদ। কার উপর ধরবো? এই 4,19,715-র উপরে কয় পার্সেন্ট? 11%। তাহলে হয় কত? 46,168.65 এটা হয়। স্যার আমি তোমাদেরকে কর্ডিয়ালি রিকোয়েস্ট করবো এই দশমিকের পরে কিছু রাখো না, হ্যাঁ, তাহলে ক্যালকুলেশনটা জটিল হয়। তো আমি দশমিকের পর যদি 5 বা তার চেয়ে বড় সংখ্যা হয় এখানে 1 যোগ করে দিবা, আর 5-এর চেয়ে যদি ছোট হয় আর যোগটোগ করার দরকার নেই। তো দশমিকের পর 6 আছে, তার মানে আমি 8টাকে কি বানিয়ে দিলাম? 9 বানিয়ে দিলাম। ওকে, ক্যালকুলেশনকে সহজ করার জন্য
এই ঋণ পরিশোধ সূচির মধ্যে দশমিক ইউজ করবা না, ওকে? আচ্ছা, এখন আমরা কি করব বলো তো? সুদ পেয়ে গেলাম, এখন আমার দরকার কি আসল। কিভাবে পাবো? এই যে কিস্তি থেকে সুদ বাদ দিব, অর্থাৎ 1,35,285 থেকে আমি সুদ বাদ দিলাম, তাহলে আমি পাচ্ছি কত? 89,116। ওকে স্যার? আচ্ছা, তাহলে আমি আসলও পেয়ে গেলাম। এবার আমার দরকার কি? সমাপনী ঋণ। কীভাবে পাবো? প্রারম্ভিক ঋণ থেকে আসল মাইনাস করে দিব। তাহলে 4,19,715 থেকে আমি আসল মাইনাস করলাম, সো আমরা পেয়ে গেলাম 3,30,599। ওকে স্যার? আচ্ছা, তাহলে দ্বিতীয় বছরের যেটা সমাপনী ওইটা আবার কি হলো? তৃতীয় বছরের প্রারম্ভিক হয়ে গেল 3,30,599। ওকে, দেন এটার উপরে আবার আমরা কি করব? 11% সুদ ধরবো। অনেক খুশি খুশি লাগতেছে না? আচ্ছা, 36,366। পড়াশোনা অনেক ইজি জিনিস, তাই না বলো? এবার আমরা কিস্তি থেকে কি করব বলো তো? সুদ বাদ দিয়ে দিব। তাহলে 1,35,285 থেকে মাইনাস করে দিলাম 36,366। তাহলে আমরা পেলাম কত? 98,919। এবার আমরা প্রারম্ভিক ঋণ 3,30,599 থেকে আমরা কি করলাম? আসল বাদ দিয়ে দিলাম 98,919। আমরা পেয়ে গেলাম সমাপনী ঋণ 2,31,680। আবার এটাকে আমরা কি করলাম? তৃতীয় বছর সমাপনী ঋণ, চতুর্থ বছর কি হয়ে গেল? প্রারম্ভিক। ওকে, 2,31,680। এখন এটার উপরে আবার 11% সুদ ধরতে হবে, তাহলে কত হয়? 25,485। ওকে স্যার? এবার আমরা কিস্তি 1,35,285 থেকে মাইনাস করে দিলাম সুদ, পেলাম কত? 1,09,800। ওকে, এবার আমরা প্রারম্ভিক ঋণ 2,31,680 থেকে মাইনাস করে দিলাম আসল 1,09,800। আচ্ছা, পেয়ে গেলাম কত? 1,21,880। ওকে, ওটা আবার কি হয়ে যাবে? পঞ্চম বছরের প্রারম্ভিক ঋণ হয়ে যাবে 1,21,880। বুঝেছি? স্যার দেখো, আমাদের টোটাল বছর কয়টা? 5টা না? দেখো, 4টা বছর, এই প্রথম 4 বছর আমরা একই নিয়মে কাজগুলো করেছি। হ্যাঁ, লাস্টের বছরে এসে আমরা একটু নিয়মটা চেঞ্জ করে দেব। আমাদের যেহেতু মেয়াদকাল 5 বছর, বলো তো পঞ্চম বছর শেষে আমাদের সমাপনী ঋণ কি হওয়া উচিত? গুড, 0 হওয়া উচিত। তুমি ঋণ নিয়েছো কয় বছরের জন্য? 5 বছরের জন্য। তাহলে হ্যাঁ, তাহলে পঞ্চম বছর পর তোমার আর ঋণ বলে কিছু থাকবে নাকি 0 হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে আমরা লাস্টের বছরের সমাপনী ঋণটা কত বসাবো? 0। আচ্ছা, আমি তোমাদের একটু আইকিউ টেস্ট করি। আচ্ছা, লাস্টের বছর সমাপনী ঋণ 0 হবে কখন? না না, আমি বলতেছি এই যে আমরা যে মানে সমাপনী ঋণ নির্ণয় করলাম না, কিভাবে নির্ণয় করলাম? প্রারম্ভিক ঋণ থেকে আসল মাইনাস করলে আমরা কি পাই? সমাপনী ঋণ। সমাপনী ঋণটা আমরা কিভাবে পেয়েছি বলো? প্রতি বছরে প্রারম্ভিক ঋণ থেকে আসলটা মাইনাস করে আমরা সমাপনী ঋণ পেয়েছি। আচ্ছা, তো আমি যে কোয়েশ্চেনটা করেছি মানে তোমাদের আইকিউ টেস্ট করার জন্য, লাস্টের বছরের সমাপনী ঋণ 0 হবে কোন শর্তে? গুড, ও কিন্তু ঠিক কথা বলছে। আমরা প্রারম্ভিক ঋণ থেকে কাকে মাইনাস করি? আসলকে। তো প্রারম্ভিক থেকে আসলকে মাইনাস করলে আমার লাস্টের বছর কি হইতে হবে? 0। তা লাস্টের বছর ঋণটা 0 হবে বা সমাপনী ঋণ 0 হবে কোন শর্তে? প্রারম্ভিক ঋণ আর আসল কি হইলে? সমান হইলে। দ্যাটস ওয়াই লাস্টের বছরে গিয়ে আমরা কি করব জানো? আসলটা এই যে এখানে যেভাবে বের করছি, কিস্তি থেকে সুদ বাদ দিয়ে আসল বের করছি না, এইভাবে আর বের করব না। আমার প্রারম্ভিক ঋণ যা তাকেই ধরে কোথায় বসিয়ে দেব? আসলে বসিয়ে দেব। তাহলে লাস্টের বছর প্রারম্ভিক ঋণ কত? 1,21,880। তাহলে এই 1,21,880 এটাকেই আমি কোথায় বসিয়ে দিলাম? আসলে বসিয়ে দিলাম। তাহলে বলো, প্রারম্ভিক ঋণ মাইনাস আসল ইকুয়াল কি হয়ে গেল? 0। বুঝছো?
তো এখন বাদ রইল কে? তো প্রতি বছর আমরা প্রারম্ভিক ঋণকে 11% দিয়ে গুণ দিচ্ছি, লাস্টের বছর এই কাজটা করব না। কি করব জানো? এই কিস্তি থেকে, দেখো আমরা কিস্তি থেকে সুদ বাদ দিলে কি পাই? তাহলে কিস্তি থেকে আসল বাদ দিলে কি পাবো? তাহলে কিস্তি থেকে আসলটা বাদ দাও, তাহলে কি পেয়ে যাবো? সুদ পেয়ে যাবো। লাস্টের বছর আমরা একটু ঘুরাই করলাম, হ্যাঁ ওকে। যদি কেউ এইভাবে করো তাহলে দেখবে কি এখানে জিরো হবে না, হয়তো 10-20 টাকা বেশি হবে অথবা 10-20 টাকা কম হবে, হ্যাঁ। দ্যাটস ওয়াই আমরা লাস্টের বছরে গিয়ে প্রারম্ভিক ঋণ যা ওইটা কোথায় বসাবো? আসলে। আর কিস্তি থেকে আসল বাদ দিলে কি পাবো? সুদ। 1,35,285 থেকে আমরা আসল 1,21,880 বাদ দিলাম, তাহলে আমরা পেলাম 13,405। এই হলো আমাদের ঋণ পরিশোধ সূচি। বুঝতে পেরেছ? তাহলে বলো, ঋণ পরিশোধ সূচিটা কি অনেক কঠিন কিছু? যথেষ্ট ইজি, তাই না বলো? খুবই ইজি। এই তাহলে এই যে কোয়েশ্চেনটা তুমি দেখতেছো, আচ্ছা এই কোয়েশ্চেনটা আমি একটু অ্যানালাইসিস করি। এখানে আমাদের ঋণ পরিশোধ সূচি করতে বললো। আচ্ছা বলো, ঋণ পরিশোধ সূচি যদি আমি করতে চাই, প্রথম বছরের প্রারম্ভিক ঋণ হিসেবে আমি কাকে ধরবো? ঋণের টাকাটাকে, তাই না? আর কি দরকার আমার? প্রতি বছরের কিস্তি দরকার। আচ্ছা আমাদের এই অঙ্কে প্রতি বছরের কিস্তি ছিল না, প্রতি বছরের কিস্তি নাই। দ্যাটস ওয়াই আমরা কি করছি বলো তো? ফার্স্টে গতে কিস্তির পরিমাণটা নির্ণয় করেছি। তো গতে আমরা যে কিস্তিটা পেয়েছি ওই কিস্তিটাই আমরা বার্ষিক কিস্তির ঘরে বসিয়ে দিয়েছি, তাই না বলো? তাহলে কিস্তি না থাকলে কোনো ঝামেলা আছে? নো, কিস্তি নাই তো আমরা কিস্তি বের করব, করে ওটাকে বসাবো। আচ্ছা যদি এমন হয় যে প্রশ্নে কিস্তি দিয়ে দিল, তুমি মানে রাগ করবা না খুশি হবা? আলহামদুলিল্লাহ, তাই না? কেন? তাহলে আমার এই কাজটুকু করার কোনো প্রয়োজন হবে না, কারণ কিস্তি যদি দিয়ে দেয় তাহলে আর কিস্তি বের করবো কেন, তাই না? আচ্ছা তো এই বিষয়টা আমি তোমাদেরকে একটু দেখাই। এই ম্যাথটা যদি আমরা দেখি, এইখানে যে ম্যাথটা আছে, এটা কুমিল্লা বোর্ডে এসে 2019 সালে, হ্যাঁ এই ম্যাথটা। তো এইখানে কি বলছে? জনাব হাসনাত পূর্বাচল সমবায় সমিতি হতে 10% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে 1 লাখ টাকা ঋণ গ্রহণ করেছেন, যা তিনি আগামী 3 বছর পর এককালীন পরিশোধ করবেন। এটা হাসনাতের কথাবার্তা। তো উনি এখন ঋণ নিচ্ছে, 3 বছর পর এককালীন পরিশোধ করে দিবে। দেন আরেকটা উদ্দীপক দেয়া আছে, জনাব রায়হান, এটা আরেকজন, শ্যামল বাংলা ব্যাংক থেকে বার্ষিক 10% সুদের হারে 1 লাখ টাকা ঋণ নিয়েছে। তো ঋণ নিচ্ছে কত? 1 লাখ। তাহলে মানে প্রথম বছরের প্রারম্ভিক ঋণ কত? 1 লাখ। সুদের হার কত? 10%। তিনি আগামী 3 বছর ব্যাপী প্রতি বছর শেষে 40,211 টাকা করে ঋণের কিস্তি পরিশোধ করবেন। তো দেখো এখানে ঘতে কি বলছে? আচ্ছা যাই হোক, আমি যদি এখন এই কোয়েশ্চেনটা যদি মানে সলভ করতে চাই, বা ধরো আমি যদি জনাব রায়হানের ঋণ পরিশোধ সূচি করতে চাই, তাহলে বলো আমার কি এই পার্টটা করার দরকার আছে? আছে বলো? নাই। কেন নাই বলো তো? কারণ এখানে ঋণের পরিমাণ দেয়া আছে, তার মানে এটা কি? পিভি। সুদের হার দেয়া আছে আই, আবার মেয়াদকাল দেয়া আছে, তার মানে এটা কি? এন। আবার দেখো প্রতি বছর শেষে কিস্তির পরিমাণ কত? এ দেয়া আছে। তাহলে আমার কি এ বের করার দরকার আছে বলো? নাই। তো আমরা কিন্তু সূচিটা খুব সহজেই করতে পারবো। এখানে প্রথম বছরের কিস্তির মানে ঋণের পরিমাণ কত বসাবো? এখানে বসাবো কত? 1 লাখ। আর এইগুলো কত বসিয়ে দেবো স্যার বলো তো? এইগুলো সব কত হবে? 40,211, 40,211, 40,211। এটা 3 বছরই হবে, এগুলো তো আর হবে না, তাই না বলো? ম্যাথটা কি অনেক কঠিন হবে না অনেক ইজি? ইজি হবে, তাই না বলো? আচ্ছা তো এরকম হইতে পারে তোমার কিস্তির পরিমাণ দিয়ে দিতে পারে, তো দিয়ে দিলে আলহামদুলিল্লাহ, এখানে তো আরো ভালো হলো। আর যদি না দেয় তাহলেও ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমরা খুব সহজেই কি করতে পারি? কিস্তির পরিমাণ নির্ণয় করতে পারি। ওকে স্যার? আচ্ছা আমি একটা জিনিস তোমাদেরকে এখন দেখিয়ে ক্লাসটা শেষ করে দিব, হ্যাঁ? আচ্ছা এখানে আমাদের কত ছিল? 1,35,280, 285 ছিল, রাইট? 285। আচ্ছা 1,35,285।
আচ্ছা স্যার, আমি একটা বিষয় তোমাদেরকে দেখিয়ে আজকের ক্লাসটা শেষ করতে চাই। হ্যাঁ, বিষয়টা হলো, আচ্ছা স্যার একটু দেখো প্লিজ। তুমি টেবিলটার দিকে যদি তাকাও বা ঋণ পরিশোধ সূচির দিকে যদি তাকাও, তাহলে একটা মানে বিশেষ ক্যারেক্টারিস্টিক তুমি দেখতে পাবে। সেটা কি দেখো তো, প্রথম বছর তোমার সুদ কত ছিল, দ্বিতীয় বছর কি তার চেয়ে কিছুটা কম। দেখো প্রথম বছর তোমার কিস্তি যা, দ্বিতীয় বছরও তা, তৃতীয় বছরও তা, চতুর্থ বছরও তা, পঞ্চম বছরও কি তাই। কিন্তু প্রথম বছর তোমার যে সুদ ছিল, দ্বিতীয় বছর কি তার চেয়ে, তারপরের বছর, তারপরের বছর, তারপরের বছর। তার মানে আমরা বুঝতে পারতেছি যত বছর যাচ্ছে আমার সুদের পরিমাণটা কি কমে যাচ্ছে। কেন? কারণ হলো প্রথম বছরে তুমি কত আসল পরিশোধ করেছিলা, ৮০,২৮৫। দ্বিতীয় বছর কি তার চেয়ে বেশি, তৃতীয় বছর আরও বেশি, চতুর্থ বছর, পঞ্চম বছর আরও বেশি, তাই না? তো প্রথম বছর আমরা সুদ ধরেছিলাম কার উপর, ৫ লাখের উপর, কিন্তু দ্বিতীয় বছর কি আমরা ৫ লাখের উপর ধরেছে? তাহলে প্রথম বছর যেটা সমাপনী তার উপর। তৃতীয় বছর কি আবার আমরা ৪,১৯,০০০ উপরে ধরেছিলাম না, দ্বিতীয় বছর সমাপনী যা তার উপর। তাহলে দেখো যে প্রথম বছরের ঋণ ছিল কত, ৫ লাখ। সো আমি প্রারম্ভিক ঋণ ৫ লাখ ছিল, ৫ লাখের উপর সুদ ধরেছি। কিন্তু দ্বিতীয় বছরে আমরা কি ৫ লাখের উপর ধরেছি না। তাহলে আমি প্রথম বছরের প্রারম্ভিক ঋণ থেকে আসল বাদ দিলে প্রথম বছরে কি পাই, সমাপনী ঋণ। তো প্রথম বছরের সমাপনী ঋণ যা, সেটা দ্বিতীয় বছরের জন্য কি প্রারম্ভিক। তো দ্বিতীয় বছর আমি দ্বিতীয় বছরের প্রারম্ভিক ঋণের উপর সুদ ধরেছি, দ্যাটস আমার ঋণের পরিমাণ, এই সুদের পরিমাণ কি হয়েছে, কমে গেছে। আমার কিস্তি তো সেমই দিতে হয়েছে, বাট সুদের পরিমাণ কমে যাওয়ার কারণে আমার আসলটা কি হয়েছে, আসল পরিশোধটা কি হয়েছে, বেড়ে গেছে। আর আসল পরিশোধ বেড়ে যাওয়ার কারণে আমার দ্বিতীয় বছরের সমাপনী ঋণটা আরও বেশি কি হয়েছে, কমে গেছে। ফলে তৃতীয় বছর আমি আরও কম টাকার উপরে কি করেছি, সুদ দিয়েছি। এইভাবেই ঘটনাটা প্রতি বছর ঘটেছে, তাই না বলো? আমি কি বুঝাতে পারতেছি বিষয়গুলা? হ্যাঁ, তাহলে ঋণ পরিশোধ সূচির দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা কি বুঝতে পারবো, প্রতি বছর আমাদের প্রারম্ভিক ঋণের পরিমাণ কি কমতেছে। ফলে প্রতি বছর আমাদের সুদের পরিমাণটাও কি কমতেছে। যেহেতু কিস্তি প্রতি বছর সেম, তো প্রতি বছর সুদ কমার কারণে প্রতি বছর আসল পরিশোধের পরিমাণটা কি বাড়তেছে, যে কারণে প্রতি বছর সমাপনী ঋণের পরিমাণটাও কি হচ্ছে, কমতেছে। এবার কমতে কমতে একসময় জিরো হয়ে যাচ্ছে। লাস্ট কথা, ঋণ পরিশোধ সূচির দিকে আমরা ফোকাস করলে আমরা দেখব সুদের পরিমাণ প্রতি বছর মানে গ্রাজুয়ালি কমতেছে, কিন্তু আসল পরিশোধের পরিমাণটা গ্রাজুয়ালি বাড়তেছে। ওকে, বুঝছো সবাই? আচ্ছা, এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে তুমি যদি ঋণ নাও এবং প্রতি বছর যদি সমপরিমাণ কিস্তির মাধ্যমে ঋণটা পরিশোধ করো, তাহলে তোমার সুদের পরিমাণ বছর বছর কমবে, এই কথাটা কি সত্যি না মিথ্যা? তুমি কি বলবা? ইয়েস, কথাটা সত্যি। আচ্ছা, তোমার আসলের পরিমাণ বছর বছর বাড়বে, মানে আসল পরিশোধের পরিমাণ বছর বছর বাড়বে, এই কথাটা সত্যি না মিথ্যা? তো তুমি ঘতে লিখে দিবা হ্যাঁ কথাটা সত্যি, আমি একমত, শেষ। মার্কস দিবে। এইটা যদি তুমি লিখো, ইউ মাস্ট হ্যাভ টু শো দ্য ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, তাই না? হ্যাঁ, আমি কথাটার সাথে বা উক্তিটির সাথে একমত, এটা তো আমি লিখবো। লিখার পর আবার এটার গাণিতিক যুক্তিটাও আমাকে দেখাতে হবে। ওকে, আচ্ছা, এই কথাটা বলার পেছনে রিজন আছে, আমি রিজনটা তোমাদেরকে একটু দেখাই আমরা আজকের ক্লাসটা শেষ করে দিই। আচ্ছা দেখো, আমি এই পরের যে ম্যাথটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই ম্যাথটা দেখো। আচ্ছা, এই ম্যাথটায় দেখো, আমি জাস্ট ঘ নিয়ে বলতেছি। ঘ ছিল কাকে নিয়ে, ওই যে জনাব রায়হান। তো জনাব রায়হান সে ঋণ নিয়েছে কত, ১ লাখ। সুদের হার কত, 10%। ঋণটা পরিশোধ করবে আগামী 3 বছর। ওকে, এবং প্রতি বছর শেষে সে কিস্তি দিবে কত করে, 40,211 করে। তাহলে আমরা প্রারম্ভিক ঋণ পেয়ে গেলাম প্রথম বছরে 1 লাখ, সুদের হার পেয়ে গেলাম কত, 10%। বছরের সংখ্যাও পেয়ে গেলাম কয়টা, 3টা। তার মানে আমাদের 1, 2, 3 এরকম হবে, তাই না? আর প্রতি বছরের কিস্তির পরিমাণও পেয়ে গেলাম 40,211। তার মানে এই যে বার্ষিক কিস্তিতে আমরা বসিয়ে দিব। ওকে, এখন ঘতে কি বলছে, জনাব রায়হানের ঋণ পরিশোধ তালিকায় দেখো কি বলছে। জনাব রায়হানের ঋণ পরিশোধ তালিকায়, অর্থাৎ এই যে রায়হানের এই তথ্যগুলো দিয়ে তুমি যদি ঋণ পরিশোধ তালিকা প্রস্তুত করো, হ্যাঁ, সেই ঋণ পরিশোধ তালিকায় পরিশোধিত সুদের পরিমাণ প্রতি বছর
ক্রমাগত হ্রাস পাবে। তুমি কি একমত? ঋণ পরিশোধ তালিকা প্রস্তুতপূর্বক মতামত দাও। তাহলে বলো এটা কি করা যাবে নাকি যাবে না? তাহলে ঘতে অ্যাট ফার্স্ট আমরা কি করব বলো তো, একটা ঋণ পরিশোধ সূচি তৈরি করব। এবং ঋণ পরিশোধ সূচি যদি আমরা তৈরি করি, মাস্ট বি প্রতি বছর সুদের পরিমাণটা আস্তে আস্তে কী হবে? কমবে। দেন আমরা লিখবো যে ঋণ পরিশোধ সূচি থেকে দেখা যাচ্ছে যে প্রতি বছর পরিশোধিত সুদের পরিমাণ হ্রাস পাচ্ছে। সো আমি উক্তিটার সাথে একমত। তো এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা করে ফেলবা। ওকে স্যার, ঠিক আছে? এই ম্যাথের চেয়ে এটা কিন্তু অনেক বেশি ইজি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। স্যার আমরা গত ক্লাসে ঋণ পরিশোধ সূচি করতেছিলাম, তাই না? তো আমরা এখানে যারা আছে মোটামুটি সবাই জানি কীভাবে ঋণ পরিশোধ সূচি করতে হয়। আচ্ছা, আজকে আমরা ঋণ পরিশোধ সূচি করব, বাট আমাদের আজকের ঋণ পরিশোধ সূচিটা একটু অন্যরকম হবে। দেখো, আমরা গত যে 2টা ঋণ পরিশোধ সূচি করেছি, প্রত্যেকটা ঋণ পরিশোধ সূচি, আচ্ছা আমরা এর আগে যে ঋণ পরিশোধ সূচি করেছিলাম ওই ঋণ পরিশোধ সূচিগুলো বার্ষিক কিস্তি কিভাবে হয়েছিল বলো তো? সরি, মানে কিস্তিটা কিভাবে হয়েছিল? বার্ষিক ভিত্তিতে, তাই না? আমরা ঋণ নিয়ে কিস্তি পরিশোধ করেছিলাম কোন ভিত্তিতে? বার্ষিক ভিত্তিতে, রাইট? আচ্ছা, একটা তো এন্ডিংয়ের ছিল আর একটা বিগিনিংয়ের ছিল। আজকেরটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? বিকজ আজকে আমরা ঋণ নিয়ে ঋণটা পরিশোধ করব অর্ধবার্ষিক কিস্তির মাধ্যমে। কীভাবে স্যার? অর্ধবার্ষিক কিস্তির মাধ্যমে, অর্থাৎ প্রতি 6 মাস পর পর আমরা কিস্তি পরিশোধ করব। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা ঋণ পরিশোধ সূচিটা কীভাবে তৈরি করতে পারি? হ্যাঁ, অর্থাৎ বছরে একাধিকবার কিস্তি প্রদান করা হলে আমরা ঋণ পরিশোধ সূচিটা কীভাবে তৈরি করব, এই ম্যাথটা করলে তুমি সেটা শিখে যাবে। আচ্ছা, তো কি বললো? শেখ মিজানুর রহমান মিডফিল্ড ব্যাংক হতে 10 লাখ টাকা ঋণ গ্রহণ করেন। ওকে, মিজানুর রহমান একজন ব্যক্তি, সে মিডফিল্ড ব্যাংক থেকে 10 লাখ টাকা ঋণ গ্রহণ করেছে। আচ্ছা স্যার বলো তো এই ঋণটাকে আমরা কি নামে ডাকবো? প্রেজেন্ট ভ্যালু, রাইট? এই ঋণটাকে আমরা বলতেছি প্রেজেন্ট ভ্যালু। সুদের হার 12%, এই 12%কে আমরা কি বলবো? আয়। এবং মেয়াদকাল হলো 3 বছর, এই 3 বছরকে আমরা কি বলবো? এন। আচ্ছা, শেখ মিজানুর রহমান ষান্মাসিক ভিত্তিতে, অর্থাৎ অর্ধবার্ষিক ভিত্তিতে, তার মানে 6 মাস পর পর প্রতি মেয়াদের শেষে কিস্তি প্রদানের মাধ্যমে ঋণ পরিশোধ করবেন। ওকে, তাহলে মিজানুর রহমান 10 লাখ টাকা এখন ঋণ নিলেন, কয় বছরের মধ্যে সে পরিশোধ করবে? 3 বছরের মধ্যে। কিভাবে? 3 বছর পর সবগুলো টাকা একসাথে দিয়ে দিবে না, সে 6 মাস পর পর কিস্তি দিবে। ওকে, তার মানে সে ষান্মাসিক কিস্তি বা অর্ধবার্ষিক কিস্তির ভিত্তিতে তার এই ঋণটাকে পরিশোধ করবে। ওকে, আচ্ছা, তো কয় বছরে পরিশোধ করবে? 3 বছরে। আর সুদের হার কত? 12%। ওকে, আচ্ছা, বললো মূলধন ফেরত পদ্ধতি কি? আচ্ছা, মূলধন ফেরত মানে কি? যেমন ধরো আমরা ব্যবসায় ইনভেস্ট করি, ধরো প্রত্যয়, আমরা এটার ওনার, এটার জন্য 50 লাখ টাকা খরচ হয়েছে, তো আমরা 50 লাখ টাকা এই ব্যবসায় ইনভেস্ট করলাম। মালিক ব্যবসায় যে টাকাটা ইনভেস্ট করে ওটাকে আমরা কি বলি? মূলধন। তো এই মূলধনটা আমাদের আয় দ্বারা উঠে আসতে কি পরিমাণ সময় লাগবে সেটাকেই বলে মূলধন ফেরতকাল। ধরো আমরা প্রতি বছর 10 লাখ টাকা করে এখান থেকে পাবো, তাহলে আমরা ইনভেস্ট করলাম কত? 50 লাখ। পার ইয়ার আমরা ফেরত পাচ্ছি কত? 10 লাখ। ওকে, তাহলে আমাদের এই ইনভেস্টেড 50 লাখ টাকা ফিরে পেতে কত বছর ওয়েট করতে হবে? এই 5 বছরকে আমরা কি নামে রাখবো? মূলধন ফেরত কাল। কি নামে রাখবো? মূলধন ফেরত কাল। ওকে, তো এখানে মূলধন ফেরত পদ্ধতি কি? মূলধন ফেরত পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে মূলধন ফেরত কালটাকে বিবেচনা করে কি করা হয়? প্রকল্পে বিনিয়োগ করা হয়। ওকে, আচ্ছা, এবার বললো ঋণ পরিশোধ সূচিতে প্রতি বছর প্রারম্ভিক ঋণ অপেক্ষা সমাপনী ঋণের পরিমাণ হ্রাস পাওয়ার কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, গত ক্লাসের বা গত 2টা ম্যাথ সলভ করে আমরা একটা বিষয় দেখেছি, ঋণ পরিশোধ সূচিতে প্রতি বছর প্রারম্ভিক ঋণ অপেক্ষা সমাপনী ঋণের পরিমাণ হ্রাস পাওয়ার কারণ ব্যাখ্যা করো। স্যার আমরা এই যে 2টা ম্যাথ করেছিলাম না ঋণ পরিশোধ সূচি, কি দেখেছিলাম? যে প্রতি বছর আমাদের প্রারম্ভিক ঋণ যা, সেখান থেকে আমরা আসলটাকে মাইনাস করি, করলে আমরা কি পাই? সমাপনী ঋণটাকে পাই। আর প্রারম্ভিক ঋণের থেকে সমাপনী ঋণটা কি হয়? কম হয়। তো এটা হয় স্বাভাবিক। কেন বলো তো স্যার? কারণ প্রারম্ভিক ঋণ যা, প্রারম্ভিক ঋণ থেকে আসল পরিশোধটুকু বাদ দিলে আমরা কি পাই? সমাপনী ঋণ তাই।
সমাপনী ঋণটা পাই। সো যেহেতু আসল বাদ দেওয়ার পর আমরা সমাপনী ঋণ পাচ্ছি, দ্যাটস ওয়াই প্রারম্ভিক ঋণের তুলনায় সমাপনী ঋণটা কি হয়, কম হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ঋণ পরিশোধ সূচিতে প্রারম্ভিক ঋণ যা থাকবে তার চেয়ে সমাপনী ঋণটা কি হবে, কম হবে। কেন? বিকজ প্রারম্ভিক ঋণ থেকে আমরা আসলটাকে যদি বাদ দিই তাহলে কি পাবো, সমাপনী ঋণ পাবো। সো যেহেতু আসল বাদ দেওয়ার পর সমাপনী ঋণ পাওয়া যাচ্ছে, এই কারণে প্রারম্ভিক ঋণের চেয়ে সমাপনী ঋণটা কম হবে। আচ্ছা, এবার গ কি বললো, শেখ মিজানুর রহমানের ষান্মাসিক কিস্তির পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ ওই যে 6 মাস পর পর যে কিস্তিটা দিবেন মিজানুর রহমান, ওই কিস্তির পরিমাণটা কত হবে সেটা নির্ণয় করতে বলছে। স্যার বার্ষিক হোক, ষান্মাসিক হোক, অর্ধবার্ষিক হোক, মাসিক হোক বা সাপ্তাহিক হোক, যাই হোক, কিস্তিকে আমরা কি নামে ডাকি বলো তো, এ। তাহলে আমাদেরকে কি করতে বলছে, ইকুয়াল হোয়াট, এর পরিমাণ কত সেটা নির্ণয় করতে বলছে, তাই না? পারা যাবে না? ওকে, চলো আমরা করে ফেলি। আচ্ছা, এবার গ কি বলছে। আচ্ছা, এট ফার্স্ট আমরা গিভেন দ্যাট গুলো লিখি। দেয়া আছে, আচ্ছা আমি সংক্ষেপে লিখি। দেয়া আছে কি, দেয়া আছে ঋণ, দেয়া আছে পিভি কত স্যার, 10 লাখ টাকা, রাইট? ওকে, দেন কি দেয়া আছে, এন কত দেয়া আছে বলো তো স্যার, 3 বছর। ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক কে দিচ্ছ? আই ইকুয়াল কত, 12%। আমি যখন আমার ভিডিওগুলো দেখি, বুঝছো কি অবস্থা। হ্যাঁ, আচ্ছা এম কত হবে, 2 বার না? ওই যে 6 মাস পর পর যেহেতু বলছে, সো এম ইকুয়াল কত হবে, 2 বার। অতএব ষান্মাসিক কিস্তির পরিমাণ, রাইট? ষান্মাসিক মানে কি স্যার, অর্ধবার্ষিক। অতএব ষান্মাসিক কিস্তির পরিমাণ, ষান্মাসিক কিস্তির পরিমাণ এ ইকুয়াল হোয়াট। তো আমি যখন ভিডিওগুলো দেখে পিছন থেকে রিক্সার আওয়াজ, বাসের আওয়াজ, হর্নের আওয়াজ আর তোমাদের আওয়াজ তো মাশাআল্লাহ আছি। না এটা ভালো, আউট করি না, ইচ্ছা করি। কারণ কি জানো, ওই কানে হেডফোন লাগে, আমার কথা শুনতে শুনতে ঘুমায় গেছে, স্বপ্নও দেখা শুরু করতে পারে। এর চেয়ে ভালো বিভিন্ন আওয়াজ থাকলে কনসেন্ট্রেশন ঠিক থাকবে। আচ্ছা ওকে স্যার, তো আমরা এখন ষান্মাসিক কিস্তির পরিমাণ নির্ণয় করবো। ওকে স্যার, তো গিভেন দ্যাটের দিকে তাকাও, সবাই একটু তাকাও। এখানে এ দেখতে পাচ্ছ নাকি না? পাচ্ছ? আচ্ছা, যেহেতু এ দেখতে পাচ্ছ তাহলে এই মানে যেহেতু আমরা এ দেখতে পাচ্ছি, তাহলে অঙ্কটা কি এনুইটি না লামসাম? এনুইটি। যেহেতু আমরা এ দেখতে পাচ্ছি, সো অঙ্কটা হচ্ছে এনুইটি। তো আমাদেরকে এনুইটি নিয়মে ম্যাথটা সলভ করতে হবে। এখন বলো, এর সাথে কে আছে, পিভি, তার মানে এনুইটি হলো সরি প্রেজেন্ট ভ্যালুর এনুইটির, রাইট? তাহলে আমরা ফর্মুলা ইউজ করব প্রেজেন্ট ভ্যালুর এনুইটি। তো প্রেজেন্ট ভ্যালুর এনুইটি আবার কয় রকম হয়, 2 রকম, একটা হলো এন্ডিং আর একটা কি বিগিনিং। আমরা কোনটা করব? অবভিয়াসলি এন্ডিং, বিকজ এখানে শেষে বলছে, প্রতি মেয়াদকালের শেষে। ভাই আমরা জানি, তো দেখো এখানে তো আমরা তো বুঝলাম প্রেজেন্ট ভ্যালু এর এন্ডিং এর ফর্মুলা ইউজ হবে, এবং এটা আমরা খুব ভালো করে জানি, পিভি ইকুয়াল এ, দেন কি স্যার, সেকেন্ড ব্র্যাকেট দাগ, উপরে কি হবে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার এন, আর নিচে কি হবে আই। এই হলো ফর্মুলা, তাই না বলো? মানে এটা ফর্মুলা, এটা মেইন ফর্মুলা। তো মেইন ফর্মুলাটা আমরা লিখবো, লেখার পরে গিয়ে আমরা কি চিন্তা করব, এম আছে কি না। আছে? ইয়েস, এম আছে। তো এম এর কাজ কয়টা, 2টা। আমরা যতগুলো আই আছে সবগুলো আই কে এম দিয়ে ভাগ দেব, জাস্ট আই কে, এন্ড দেন আমরা এন কে এম দিয়ে গুণ দেব। ওকে, এবার আসলে আমরা মান বসানো শুরু করি। তো পিভি হলো 10 লাখ ইকুয়াল এ 1 মাইনাস 1, আমরা ফর্মুলা ইংলিশে লিখবো, বাট মানগুলো বসাবো বাংলায়, বিকজ কোয়েশনের মধ্যে বাংলা দেয়া আছে। হ্যাঁ, আচ্ছা 1 প্লাস 0.12 ডিভাইডেড বাই 2, এন হচ্ছে গিয়ে 3 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.12 বাই 2। ওকে স্যার, আমরা বুঝতে পারলাম এটা। আচ্ছা, বা 10 লাখ ইকুয়াল এ, আচ্ছা 1 মাইনাস 1 প্লাস 0.06, 3 দুগুণে 6, 0.06। ওকে স্যার, বা 10 লাখ
ইকুয়াল এ, এর সাথে এটা গুণ আকারে আছে রাইট। দেখো এই জায়গায় কেমন কেমন যেন মানে লাগতেছে না? তো এই কেমন কেমনটাকে আমরা এই জায়গায় ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, 0.12 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0.06। 0.12 কে 2 দিয়ে ভাগ করলে কি 0.06। 3 কে 2 দিয়ে গুণ করলে কি হয়? 6। ওকে, এখন আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করব। আমাকে একটা ক্যালকুলেটর দাও। তো আমরা গ করে ফেললাম। তো শেখ মিজানুর রহমান ঋণ নিল কত? 10 লাখ। পরিশোধ করবে কয় বছরে? 3 বছরে। কিভাবে পরিশোধ করবে? 6 মাস পর পর কিস্তি দিবে। ব্যাংক সুদ চার্জ করবে কত? 12%। সেক্ষেত্রে প্রতি 6 মাস পর পর 3 বছরের মধ্যে এই 10 লাখ টাকা ঋণ পরিশোধ করার জন্য মিস্টার মিজানুর রহমানকে মানে কত করে কিস্তি দিতে হবে? 2,03,364 টাকা। ওকে স্যার, অর্থাৎ 6 মাস যাবে 2,03,364 টাকার একটা কিস্তি দিবে। আবার 6 মাস যাবে আবার 2,03,364 টাকার একটা কিস্তি দিবে। বলতো এইভাবে কয়টা কিস্তি দিবে? 3 বছর। নো, বছর কত? 3টা। প্রতি বছরে কয়টা? 2টা। তাহলে টোটাল 6টা। উল্টাপাল্টা বলো কেন? 6 মাস পর পর মানে বছরে কয়টা? 2টা। মোট কয় বছর? 3 বছর। তাহলে 3 দুগুণে 12 হয়, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে 6টা দিবে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা কি এটা বুঝতে পারলাম? তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে প্রতি 6 মাস পর পর 2,03,364 টাকার কিস্তি দিতে হবে। আচ্ছা, এবার ঘতে বলছে শেখ মিজানুর রহমানের ঋণ পরিশোধ সূচি তৈরি করো। তো এখন আমরা একটা ঋণ পরিশোধ সূচি তৈরি করবো এবং এটা আমরা সবাই জানি, তাই না? বলো। হ্যাঁ, শিখেছে। হয় এখানে কি বললো? ঋণ পরিশোধ সূচি। ওকে, ঋণ পরিশোধ সূচি। আচ্ছা, আমরা ঋণ পরিশোধ সূচি তো তৈরি করতেই পারি। কয়টা ঘর জানো ঋণ পরিশোধ সূচিতে? 6টা ঘর, রাইট। প্রথমে হলো বছর, দেন প্রারম্ভিক ঋণ, দেন কিস্তি, দেন সুদ পরিশোধ, দেন আসল পরিশোধ, অ্যান্ড লাস্ট ওয়ান কি? সমাপনী ঋণ। আচ্ছা, আমরা এখানে লিখি বছর, প্রারম্ভিক ঋণ, প্রারম্ভিক ঋণের পরিমাণ, তাই না? বলো, প্রারম্ভিক ঋণের পরিমাণ। আচ্ছা, এরপরে হলো কি? কিস্তি। আচ্ছা, আমরা এখানে যে বছরের যে ঘরটা না, এখানে আমরা দুইটা ঘর করতে পারি। হ্যাঁ, কারণ আমরা প্রতি বছর কি একটা করে কিস্তি দিব না দুইটা করে? দুইটা করে কিস্তি দিব, তাই না? তাহলে আমরা একটা কাজ করি স্যার, এখানে আমরা আচ্ছা, আমরা আরেকটা ঘর বাড়াই। ওকে, এখানে আমরা লিখি বছর আর এখানে লিখি কিস্তির সংখ্যা। ওকে, কিস্তির সংখ্যা। এখানে হলো কিস্তির পরিমাণ, কিস্তির পরিমাণ। আচ্ছা, এখানে কি হবে স্যার? সুদ পরিশোধ। আচ্ছা, এখানে কি হবে? আসল পরিশোধ। আর এখানে হবে কি স্যার? সমাপনী ঋণের পরিমাণ। ওকে, সমাপনী ঋণের পরিমাণ। ওকে, তো কয়টা বছর? 3টা। 1, 2, 3। আমরা এখানে 3টা বছর নিলাম। ওকে স্যার। আচ্ছা, এটা 1 নম্বর বছর, 2 নম্বর বছর, 3 নম্বর বছর। যেহেতু সমাপনী বলছে প্রতি বছর শেষে, তাহলে বছর কি 0 থেকে স্টার্ট হবে না 1 থেকে? 1, 2, 3। আর প্রারম্ভিক হলে 0 থেকে হয়, তাই না? আচ্ছা, এখন দেখো প্রতিটা বছরে কিস্তি কয়টা করে? 2টা করে না? তাহলে এই যে প্রথম বছরটাকে আবার আমরা 2 ভাগ করে নিলাম, দ্বিতীয় বছরটাকেও 2 ভাগ করে নিলাম, তৃতীয় বছরটাকেও 2 ভাগ করে নিলাম। ওকে, এবার কিস্তির সংখ্যা দেখো, প্রথম বছরে 1, 2, দ্বিতীয় বছরে 3, 4, তৃতীয় বছরে 5, 6। এই টোটাল আমরা কয়টা কিস্তি দিব?
6টা কিস্তি, 1 2 3 4 5 6। ওকে, আচ্ছা, তো আমাদের প্রথম বছরে প্রথম কিস্তির সময় প্রারম্ভিক ঋণ কত হবে? 10 লাখ। আমরা তো এটা সবাই জানি, তাই না বলো? প্রথম বছরের প্রথম কিস্তির সময় প্রারম্ভিক ঋণ কত? 10 লাখ। এবার আমরা কিস্তির পরিমাণ বসাবো। এই যে আমরা যে কিস্তিটা পেয়েছি এটাই কি হবে? প্রতিটার কিস্তি হবে না বলো? ওকে, তাহলে কত স্যার বলো তো এখানে? 2,03,364। আচ্ছা, 2,03,364, 2,03,364, 2,03,364, 2,03,364, 2,03,364। আমরা যে কিস্তিটা নির্ণয় করেছি এই কিস্তিটা হবে কি, এটা প্রতি বছরে তো 2টা করে কিস্তি, মানে প্রত্যেকটা কিস্তির পরিমাণ কত? এটা কিন্তু বার্ষিক কিস্তি না, এটা হলো অর্ধবার্ষিক। প্রত্যেকটা অর্ধবার্ষিক কিস্তির পরিমাণ 2,03,364। ওকে স্যার, আচ্ছা এতটুকু তো আমরা বসালাম। এটা হলো 1 নম্বর ঘর, 2 3 4 5 6 7, মানে অ্যাজ ইউজুয়াল 6টা ঘর হয়, বাট আজকে ঘর হয়ে গেছে কয়টা? 7টা। ওকে, তো এবার আমরা সুদ ধরবো। আচ্ছা, সুদ আমরা কয় পার্সেন্ট হারে ধরবো বলো তো? 12% হারে আমরা সুদ ধরবো, তাই না বলো? আচ্ছা, এটা ঠিক ছিল বার্ষিক ক্ষেত্রে, বাট আমরা কিন্তু এখন কিস্তি বার্ষিক ভিত্তিতে দিচ্ছি নাকি অর্ধবার্ষিক ভিত্তিতে? ওই যে আমরা আই কে এম দিয়ে কেন ভাগ দিয়েছিলাম বলো? তা আই হলো কত? 12%, এম মানে 2, ইকুয়াল কত হয়? 6%। তার মানে আমরা প্রত্যেকটা কিস্তিতে 12% সুদ দিব না, কয় পার্সেন্ট দিব? 6%। ওকে, আচ্ছা তাহলে সুদের হার কয় পার্সেন্ট? 6%। ওই যে 12কে এম দিয়ে ভাগ দিলে যা হয়। আচ্ছা, যদি মাসিক হতো তাহলে আমরা এখানে টোটাল কয়টা কিস্তি দিতাম বলো তো? 3 × 36টা, মানে 3 ঘন্টা লাগতো তোমার শুধু ঋণ পরিশোধ সূচি করতে। না, এটা কখনোই হবে না, এই অর্ধবার্ষিকই আসবে। আবার এরকম করতে পারে, ধরো 2 বছর দিল, 2 বছর দিয়ে ত্রৈমাসিক বলে দিল। তো ত্রৈমাসিক মানে কি? বছরের 4টা, 2 বছরে কয়টা? 8টা। ওইটাও পসিবল, 8টা দিতেই পারে, হইতে পারে। ওকে, আচ্ছা তখন কিন্তু আইটাকে একটু কনভার্ট করে নিতে হবে। ওকে, তো যদি আমি বছরে একাধিক কিস্তি দিই সেক্ষেত্রে আমরা আইকে এম দিয়ে ভাগ দিব, দিলে যেটা পাবো ওই সুদটাই আমরা এখানে বসাবো। যেমন এখানে আমরা বছরে কয়টা কিস্তি দিচ্ছি? 2টা, তো প্রতিবারই কি আমি 12% করে সুদ দিব? না। সুদের হার 12% এই কথাটার মানে কি জানো? সুদের হার 12% এই কথাটার মানে হলো 1 বছরের মোট সুদের পরিমাণ 12%। 1 বছরের মোট সুদের পরিমাণ 12%। তো আমি যদি মানে বছরে আমি 12% দিব, তাহলে 6 মাস পর যে কিস্তিটা দিচ্ছি তখন কি আমি 12% দিব? না, 6 মাস পর আমি 6% দিব, আবার 6 মাস পর আবার 6% দিব। তাহলে 2 বারে আমি কত পার্সেন্ট দিলাম? 12%। ওকে, আচ্ছা স্যার এবার আসো আমরা তাহলে সুদ ধরে ফেলি। আর সুদ ধরতে হবে কার উপর যেন? প্রারম্ভিক ঋণের উপর। তাহলে 10 লাখের 6% কত হয়? 60,000। দেন অ্যাজ ইউজুয়াল আমরা এখানে কি লিখব? 3-এর উপর নাকি? 3-এর ওপর। ওকে, এবার 6 আসল পরিশোধ আমরা কিভাবে পাবো স্যার বলো? এই যে কিস্তি থেকে সুদ বাদ দিলে কি পাওয়া যায়? আসল। তাহলে 4 - 5, আমরা এখন কিস্তি থেকে সুদ বাদ দিব। তো 2,03,364 মাইনাস 60,000, তাহলে কত হয় স্যার? 1,43,364। ওকে, আমরা আসল পেয়ে গেলাম। এবার আমরা প্রারম্ভিক ঋণ থেকে আসল মাইনাস করব, তাহলে সমাপনী ঋণ পেয়ে যাব। ওকে, প্রারম্ভিক ঋণ কত? 10 লাখ মাইনাস আসল, তাহলে পাচ্ছি কত? 8,56,636। 8,56,636। ওকে, আবার এটা কি সমাপনী? এটা পরের বেলা কি হয়ে যাবে? প্রারম্ভিক। আচ্ছা, তাহলে 8,56,636।
আচ্ছা, এবার আমাকে কি করতে হবে? সুদ ধরতে হবে। কার উপর? এই 8,56,636-এর উপর। কয় পার্সেন্ট? 6%। তাহলে হয় 51,398। 51,398। এবার আমরা কি করব? কিস্তি থেকে এটাকে মাইনাস করব। 2,03,364। আচ্ছা, তাহলে এখন কত হচ্ছে বলো? 1,51,966। ওকে স্যার, এবার আমরা কি করব? প্রারম্ভিক ঋণ থেকে আসল মাইনাস করে দিব। 8,56,636। প্লিজ স্যার, কথা না, তোমরা তুলো এটা। আচ্ছা, তাহলে কত হচ্ছে এখানে স্যার? 7,04,670 টাকা। আবার এটাকে প্রারম্ভিক বানিয়ে দিচ্ছি। এটার উপরে আবার 6% ইন্টারেস্ট। 42,280। ওকে, 2,03,364 থেকে মাইনাস 42,280, তাহলে হয় 1,61,084। ওকে, 7,04,670 এখান থেকে মাইনাস 1,61,084। 5,43,586। ওকে, 5,43,586। এটার উপরে 6%, 32,615। আচ্ছা, 2,03,364 হয় 1,70,700 আর 49। 5,43,586 মাইনাস 1,70,749, তাহলে হচ্ছে 3,72,837। 3,72,837। এটার উপরে 6%, 22,370। আচ্ছা, 2,03,364 মাইনাস 22,370, তাহলে হয় 1,80,994। আচ্ছা, 3,72,837 মাইনাস 1,80,994, 1,91,843। 1,91,843। ওকে, তো আমরা কিন্তু একদম লাস্টের কিস্তিতে চলে আসছি। তো এখানে যেটা প্রারম্ভিক সেটাই কোথায় বসাবো? লাস্টেরটা তো আর অ্যাজ ইউজুয়াল করবো না, করবো বলো? তাহলে লাস্টের বছরে ওই যে আমি দশমিক অ্যাভয়েড করছি, এর জন্য দেখা যাচ্ছে 5-10 এদিক সেদিক হয়ে যাবে, এটা ব্যাপার না। আচ্ছা, 1,91,843। এই যে লাস্টের বছর আর অ্যাজ ইউজুয়াল আমরা করতেছি না, প্রারম্ভিক ঋণটাকে সমাপনীতে বসিয়ে দিলাম। প্রারম্ভিক থেকে সমাপনী মাইনাস করলে কত হয়? 0। আচ্ছা, তো এখন আমরা কি করব? কিস্তি থেকে আসল বাদ দিলে কি পেয়ে যাব? সুদ। মানে আমরা এতক্ষণ কিস্তি থেকে কিস্তি থেকে সুদ বাদ দিয়ে আসল পেয়েছি। এখন করবো উল্টা, কিস্তি থেকে আসল বাদ দিব, পাবো কি? সুদ। তো 2,03,364। ওকে, তাহলে হয় 11,520 বা 21। 11,521 হলো স্যার। সহজ না বলো? অনেক সহজ, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটা ঋণ পরিশোধ সূচি করে ফেললাম। তো এই ঋণ পরিশোধ সূচিটার স্পেশালিটি কি? এখানে আমরা প্রতি বছর কয়টা করে কিস্তি দিয়েছি? 2টা করে। ওকে স্যার, আমরা গত ক্লাসে একটা ব্যাংক সমন্বয় বিবরণী করেছি, আর ওই ব্যাংক সমন্বয় বিবরণীটা কি ছিল?
এন্ডিং, তারপর আমরা কিস্তি প্রতি বছরের শেষে দিয়েছিলাম, রাইট? তো আজকে আমরা আরেকটা ব্যাংক সমন্বয় বিবরণী করব। আমাদের আজকের ব্যাংক সমন্বয় বিবরণীটা হলো গিয়ে কিস্তিটা প্রতি বছরের শুরুতে দেওয়া হবে, অর্থাৎ এটা অগ্রিম বৃত্তি হবে। হ্যাঁ, টাকা দেওয়া নেই, সুদ। টাকা দেওয়া নেই, 12% হারে সুদ দেওয়া। টাকা দেয় না? আচ্ছা, ওইটা আমরা দেখতেছি। আচ্ছা, এই কোয়েশ্চেনটা সিলেট বোর্ডে এসছে 2025 সালে। এটা একটা বোর্ড কোয়েশ্চেন, সিলেট বোর্ডে এসছে 2025 সালে। ওকে, এটাও ব্যাংক সমন্বয় বিবরণীর একটা ম্যাথ। তবে গত ক্লাসের ম্যাথের সাথে এই ম্যাথটার একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? গত ক্লাসের ম্যাথটা ছিল তোমার এন্ডিংয়ের বা সাধারণ বৃত্তির, অর্থাৎ আমরা ঋণ নিয়ে কিস্তিটা প্রতি বছর শেষে দিয়েছিলাম। বাট আজকের যে ম্যাথটা, এই ম্যাথটাতে আমরা যে ঋণ নিয়েছি এই ঋণটা প্রতি বছরের শুরুতে কিস্তির মাধ্যমে পরিশোধ করেছি। ওকে, তো আমরা একটু পড়ি প্রশ্নটা কি বলছে। ওকে, দেখো, জনাব বাড়ি একজন ব্যবসায়ী, তিনি একটি প্রাইভেট কার ক্রয়ের জন্য ব্যাংক হতে 25 লক্ষ টাকা ঋণ গ্রহণ করতে চান। তো আমরা কথা বলতেছি কাকে নিয়ে? মিস্টার বাড়িকে নিয়ে, রাইট? তো মিস্টার বাড়ি সে একটা কার কিনতে চায় বা একটা গাড়ি কিনতে চায়। তো গাড়িটার জন্য সে এখন 25 লাখ টাকা ঋণ গ্রহণ করতে চাচ্ছেন। তাহলে বলো, এখানে ঋণের পরিমাণ কত? 25 লাখ টাকা, রাইট? আর এই ঋণটা কবে নিবে? এখন, বর্তমানে নিবে। তাহলে বলো তো, এই 25 লাখ টাকাকে আমরা কি নামে ডাকবো? প্রেজেন্ট ভ্যালু নামে ডাকবো। 25 লক্ষ টাকা গ্রহণ করতে চান, হ্যাঁ, নিতে না, বিষয়টা এরকম না, মানে সে এখনই নিবে আর কি। এবং সে এটা কি করবে? ওই যে বার্ষিক সমান 4টি কিস্তিতে ওই অর্থ সুদ সহ পরিশোধ করতে হবে। তার মানে ঋণটা সে পরিশোধ করবে ভবিষ্যতে, বাট নিবে, গ্রহণ করবে কি? এখন। আমরা সাধারণত ঋণ এখন নেই আর পরিশোধ করি কবে? ভবিষ্যতে। ওকে, তো এখানে দেখো, ব্যাংক প্রতি বছরের শুরুতে 12% হার সুদ ধার্য করবে। আচ্ছা, তাহলে ব্যাংক প্রতি বছরের শুরুতে 12% হারে কি করবে? সুদ ধার্য করবে। তার মানে আমরা কি বুঝতে পারলাম? সুদের হার 12% এবং এটা প্রতি বছরের শুরুতে ধার্য করা হবে। তার মানে এটা কি? অগ্রিম বৃত্তি, তাই না? বা আমরা কি বলতে পারি? অ্যানুইটির বিগিনিং। আচ্ছা, জনাব বাড়িকে বার্ষিক সমান 4টি কিস্তিতে ওই অর্থ সুদ সহ পরিশোধ করতে হবে। তাহলে এই যে 25 লাখ টাকা সে ঋণ নিবে, এই ঋণটা কয়টা কিস্তিতে পরিশোধ করতে হবে? 4টা বার্ষিক কিস্তিতে। তার মানে কয় বছর হয় বলো তো? 4 বছর। বার্ষিক মানে কি? 1 বছর। তো 4টা বার্ষিক কিস্তি কথাটার মানে কি? 4 বছর। আচ্ছা, এখন যদি আমরা এই সবগুলো কথার সামারিটা নিই, তাহলে আমরা কি বলতে পারি? যে মিস্টার বাড়ি বা জনাব বাড়ি সে এখন 25 লাখ টাকা ঋণ গ্রহণ করতে চাচ্ছে। সো এই 25 লাখ টাকা হলো প্রেজেন্ট ভ্যালু। ঋণটা পরিশোধ করা হবে সমান 4টি বার্ষিক কিস্তিতে। তার মানে 4 বছরে পরিশোধ করা হবে। মেয়াদকাল কত? 4। প্রতি বছর সুদ ধার্য করা হবে কত পার্সেন্ট? 12%। এবং কিস্তিটা প্রতি বছরের শুরুতে প্রদান করা হবে। তার মানে এটা হলো কি? অ্যানুইটির বিগিনিং বা অগ্রিম বৃত্তি। ওকে স্যার, এই হলো মানে আমাদের এইখানকার প্রদত্ত ইনফরমেশন বা তথ্য। এই তথ্যগুলোকে ব্যবহার করে আমরা কি করব? ম্যাথ সলভ করব। তো রিকোয়ারমেন্টে কী দেয়া আছে বা করণীয় আমরা কি কি করব এখানে? কবল ও বার্ষিক বৃত্তি কি? আমরা সবাই জানি একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ নগদ প্রবাহকে বার্ষিক বৃত্তি বলে। ওকে, তাহলে বার্ষিক বৃত্তির কন্ডিশন কয়টা? সময়ের ব্যবধান কী হবে? সেম। আর নগদ প্রবাহের পরিমাণটা কী হবে? সেম। এটা আন্তঃপ্রবাহ হইতে পারে অথবা বহিঃপ্রবাহ হইতে পারে, রাইট? তাহলে নির্দিষ্ট মেয়াদকাল পর পর একই পরিমাণ নগদ প্রাপ্তি প্রদান বা নগদ আন্তঃপ্রবাহ, বহিঃপ্রবাহ বা নগদ প্রবাহকে আমরা বার্ষিক বৃত্তি বলি। ওকে, আচ্ছা, এবার খ কি বললো? চক্রবৃদ্ধির সংখ্যা অর্থের ভবিষ্যৎ মূল্যকে প্রভাবিত করে, ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা প্রেজেন্ট ভ্যালু অথবা ফিউচার ভ্যালু যখন নির্ণয় করি তখন আমরা কাকে ব্যবহার করি বলো তো? আই, এন এবং এম। আই, এন, এম, এই ইনফরমেশনগুলো বা এই টার্মগুলো প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালু ক্যালকুলেশনের ক্ষেত্রে প্রয়োজন হয়, রাইট? তো আমরা কিন্তু এখানে যারা আছি সবাই জানি আই, এন, এম এই তিনটা টার্ম প্রেজেন্ট ভ্যালুকে ইনফ্লুয়েন্স করে নেগেটিভলি। ওকে, আই, এন, এম এই তিনটা টার্ম বা এই তিনটা ফ্যাক্টর
প্রেজেন্ট ভ্যালুকে কিভাবে ইনফ্লুয়েন্স করে? নেগেটিভলি। অর্থাৎ আইএনএম যদি বেড়ে যায় তাহলে কি হবে? প্রেজেন্ট ভ্যালু কমে যাবে। আইএনএম যদি কমে যায় প্রেজেন্ট ভ্যালু কি হবে? বেড়ে যাবে, রাইট? আর সেম আইএনএম এর তিনটা টার্ম ফিউচার ভ্যালুকেও ইনফ্লুয়েন্স করে কিভাবে? পজিটিভলি। কিভাবে? পজিটিভলি। যদি আইএনএম এই তিনটা টার্ম বা এই তিনটা ইনফরমেশন বেড়ে যায় তাহলে কি হবে বলো তো? ফিউচার ভ্যালুটাও বেড়ে যাবে। আর আইএনএম যদি কমে যায় ফিউচার ভ্যালু কি হবে? কমে যাবে। ওকে, আচ্ছা, তাহলে কোয়েশ্চেন কিন্তু আইএনএম তিনটা নিয়ে বলে নাই। সময়, সুদের হার, চক্রবৃদ্ধির সংখ্যা, তিনোটার প্রভাব কিন্তু দেখাতে বলে নাই। জাস্ট বলছে চক্রবৃদ্ধির সংখ্যা। কি স্যার? চক্রবৃদ্ধির সংখ্যা ভবিষ্যৎ মূল্যকে কিভাবে প্রভাবিত করে ব্যাখ্যা করো। তাহলে আমরা এখন ব্যাখ্যা করতে পারি যে চক্রবৃদ্ধির সংখ্যা বা এম ভবিষ্যৎ মূল্যকে ধনাত্মকভাবে প্রভাবিত করে। অন্যান্য উপাদানগুলো অপরিবর্তিত অবস্থায় যদি শুধুমাত্র চক্রবৃদ্ধি সংখ্যা বৃদ্ধি পায় সেক্ষেত্রে অর্থের ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাবে। অন্যান্য উপাদান অপরিবর্তিত অবস্থায় যদি শুধুমাত্র চক্রবৃদ্ধির সংখ্যা হ্রাস পায় সেক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য হ্রাস পায়। ওকে স্যার? আচ্ছা, গ, জনাব বাড়িকে প্রতি কিস্তিতে কত টাকা করে পরিশোধ করতে হবে তা নির্ণয় করো। আচ্ছা, তাহলে এই যে বাড়ি 25 লাখ টাকার ঋণ নিচ্ছে, 4 বছরে পরিশোধ করবে, 12% সুদ দিতে হবে, প্রতি বছরের শুরুতে কিস্তি দিতে হবে। তো প্রতি বছরের শুরুতে সে কয় টাকা কিস্তি দিবে আমরা কি জানি? নো, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে গতে। এবং এটা কিন্তু খুবই সহজ, তাই না বলো? প্রতি বছর যে কিস্তিটা দেয়া হচ্ছে এটাকে আমরা এই টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্যের দৃষ্টিকোণ থেকে কি নামে রাখবো? এ বা এনুইটি, রাইট? তাহলে আমাদের গতে কি করতে হবে? এনুইটির পরিমাণ নির্ণয় করতে হবে। ওকে, তো চলো। আচ্ছা, তাহলে এখন আমরা এনুইটির পরিমাণটা নির্ণয় করি। গ, ফার্স্ট আমরা গিভেন দ্যাটগুলো লিখে ফেলি, দেয়া আছে। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা আমাদের সুবিধার্থে। হ্যাঁ, আমি এইখানটাতে এনুইটি নির্ণয় করি। হ্যাঁ, গ, দেয়া আছে কি কি দেয়া আছে? ঋণের পরিমাণ, ঋণের পরিমাণ যেটাকে আমরা পিভি বলবো, রাইট? কত টাকা? 25 লাখ টাকা। ওকে, আর কি দেয়া আছে বলো? মেয়াদকাল, এটাকে আমরা এন বলবো, 4 বছর। কি দেয়া আছে? সুদের হার, এটাকে আমরা আই বলবো, 12% বা 0.12। আর কি দেয়া আছে বলো? চক্রবৃদ্ধির সংখ্যা। আচ্ছা, চক্রবৃদ্ধির সংখ্যা বা এম দেয়া আছে, এটা কি? এম হলো 12। অতএব আমরা আমরা কি চাচ্ছি বলো তো? বার্ষিক কিস্তি, রাইট? আচ্ছা, বার্ষিক কিস্তির পরিমাণ, বার্ষিক কিস্তির পরিমাণ বা ইকুয়াল হোয়াট, রাইট? এগুলো। হ্যাঁ, তো আমরা এখানে লিখি, আমরা জানি। তাহলে মানে আমরা যদি ম্যাথটা সলভ করতে চাই অ্যাট ফার্স্ট আমাদেরকে গিভেন দ্যাটের দিকে কাকে খুঁজতে হবে বলো? এ আছে কিনা? আচ্ছা, এর মান আছে কিনা এটা নেসেসারি না, এ অক্ষরটা আছে কিনা? আছে, ইয়েস। আমরা একে দেখতে পাচ্ছি, ইয়েস। তার মানে এই অঙ্কটা কি? এনুইটির। এর সাথে কে আছে বলো তো? প্রেজেন্ট ভ্যালু। তার মানে প্রেজেন্ট ভ্যালুর এনুইটি। আমরা কোন ফর্মুলা ইউজ করব? প্রেজেন্ট ভ্যালুর এনুইটির ফর্মুলা। তো প্রেজেন্ট ভ্যালুর এনুইটির ফর্মুলা কয় রকম হয়? 2 রকম। একটা কি এন্ডিং আর একটা কি বিগিনিং। আমরা কোনটা ইউজ করবো বলো তো? বিগিনিং। কেন? কারণ এই যে শুরুতে বলছে, প্রতি বছরের শুরুতে বলার কারণে আমরা বিগিনিং এর ফর্মুলাটা ইউজ করবো। ওকে, আচ্ছা, তাহলে প্রেজেন্ট ভ্যালুর এনুইটির বিগিনিং এর ফর্মুলা পিভি ইকুয়াল এ 1 minus 1 plus I whole to the power n divided by I into 1 plus I. ওকে, আমরা ফর্মুলা লিখলাম, বিগিনিং এর ফর্মুলাই লিখলাম, রাইট?
আচ্ছা, আমি আমি একটা হ্যাঁ একটা ইনফরমেশন আমি কিন্তু ভুল লিখছি। এই যে চক্রবৃদ্ধির সংখ্যা 12, এটা আমি কেন লিখছি? উদয়, এটা কি লেখা উচিত হয়েছে বলো? আমাদের এখানে কি মাসিক চক্রবৃদ্ধি এই ধরনের কথা বলছে? কারণ আমি কিন্তু এই চক্রবৃদ্ধির সংখ্যা 12 বার এটা কিন্তু ভুলবশত লিখে ফেলছি। হ্যাঁ, তো চক্রবৃদ্ধির সংখ্যা 12, এটার কোনো কাজ নেই, মানে ওই ইনফরমেশনটা হবে না, ওইটা ভুল করে আমি লিখে ফেলছি। সো আমরা এখানে লিখলাম। এবার আমরা মান বসাই। প্রেজেন্ট ভ্যালু হলো 25 লাখ, এটা তো আমরা সবাই জানি, তাই না? এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0.12 4 0.12 1 প্লাস 0.12 বা 25 লাখ ইকুয়াল এ ইন্টু এতটুকুর মান আমরা ক্যালকুলেট করে ফেলি। 1 মাইনাস 1 ভাগ 1.12 পাওয়ার 4 ইকুয়াল ভাগ 0.12। আচ্ছা, তাহলে 3.0373 ইন্টু 1.12 বা 25 লাখ ইকুয়াল এ ইন্টু এই দুটাকে গুণ করে দেওয়া যায়। আচ্ছা, তাহলে হয় 3.4018 বা আমরা কার মান পেতে চাই বলো তো স্যার? এর মান, যার মান পেতে চাই আমরা তাকে বা সাইডে নিয়ে আসি। হ্যাঁ, পুরো সাইড চেঞ্জ করে দিই। এ ইন্টু 3.4018 ইকুয়াল 25 লাখ বা এ ইকুয়াল উপরে কত 25 লাখ, ওকে, আর নিচে হলো 3.4018। অতএব এ ইকুয়াল কত হবে? তাহলে আমরা 25 লাখকে এখন ভাগ দিব কত দিয়ে? 3.4018 দিয়ে ইকুয়াল, তাহলে কত হয়? 734,905, অর্থাৎ 7,34,905 টাকা প্রায়। ওকে, 7,34,905 টাকা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? জনাব বাড়ি সে যদি এখন 25 লাখ টাকা ঋণ নেয় এবং প্রতি বছরের শুরুতে কিস্তি দেয় এবং 4 বছরে যদি সে 4টা কিস্তির মাধ্যমে এই ঋণটা পরিশোধ করতে চায়, সেক্ষেত্রে জনাব বাড়িকে প্রতি বছরের শুরুতে নেক্সট 4 ইয়ার্স, পরবর্তী 4 বছর কয় টাকা করে কিস্তি দিতে হবে? 7,34,905 টাকা করে কিস্তি দিতে হবে। ওকে, বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা এবার গ করি। আচ্ছা, গ কি স্যার? গ হলো উদ্দীপকের জনাব বাড়িকে প্রতি কিস্তিতে যে পরিমাণ আসল ও সুদ পরিশোধ করতে হবে তা নির্ণয় করো। দেখো কি বলছে, উদ্দীপকের জনাব বাড়িকে প্রতি কিস্তিতে যে পরিমাণ আসল ও সুদ পরিশোধ করতে হবে তা নির্ণয় করো। আচ্ছা, আমরা এখান থেকে গ থেকে একটা ইনফরমেশন পেলাম। এই 25 লাখ টাকার ঋণ যদি পরিশোধ করতে চায়, সেক্ষেত্রে জনাব বাড়িকে কয়টা কিস্তি দিতে হবে? 4টা, এবং প্রত্যেক কিস্তির পরিমাণ কত হবে বলো তো? 7,34,905 টাকা। তো 7,34,905 টাকা করে জনাব বাড়ি কী করবেন? কিস্তি দিবেন। টোটাল কয়টা কিস্তি দিবেন বলো তো? টোটাল 4টা কিস্তি দিবে, তাই না? তো এই প্রত্যেকটা কিস্তির মধ্যে কয়টা অংশ থাকবে বলো তো? 2টা অংশ থাকবে। একটা অংশ কি বাবদ? আসল, আরেকটা অংশ সুদ বাবদ। তাহলে জনাব বাড়ি 4টা কিস্তি দিচ্ছে, প্রত্যেকটা কিস্তিতে কত করে দিচ্ছে বলো তো? 7,34,905 টাকা। আচ্ছা, আমি তোমাদেরকে একটা বিষয় দেখাই। 7,34,905 গুণ কত? 4, বিকজ সে 4 বছর দিবে এই কিস্তিটা, ইকুয়াল কয় টাকা হয় বলো তো? 7,34,905 গুণ 4 ইকুয়াল, দেখো, 29,39,620 টাকা হয়। ওকে, তাহলে জনাব বাড়ি যে কিস্তি দিচ্ছে প্রতি বছর
7,34,905 টাকা করে। নেক্সট কয় বছর? 4 বছর। সেই কিস্তি অনুযায়ী 4 বছরে সে টোটাল কত টাকা পরিশোধ করতেছে? 29,000। কিন্তু বলো তো সে ঋণ নিয়েছিল কত? 25 লাখ টাকা ঋণ নিয়েছিল। তাহলে ঋণ নিয়েছিল, এটা হলো তার ঋণ, আর এটা হলো কি তার মোট পরিশোধ। এটা হলো মোট পরিশোধ, আর এটা হলো তার ঋণ। তাহলে সে ঋণের তুলনায় কয় টাকা বেশি পরিশোধ করলো বলো তো? এই টাকাটা বেশি পরিশোধ করলো না? তো এই টাকাটাকে আমরা কি বলতে পারি? সুদ। কি বলতে পারি? সুদ। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে জনাব বাড়ি প্রতি বছর যে কিস্তি দিচ্ছে, সেই কিস্তির একটা অংশ সে কী বাবদ দিচ্ছে? আসল পরিশোধ বাবদ। আরেকটা অংশ কী বাবদ দিচ্ছে? সুদ পরিশোধ বাবদ। কারণ তার কিস্তি অনুযায়ী মোট কয় টাকা দেয়া হচ্ছে? 29,39,620 টাকা। এর মধ্যে আসল বাবদ দেয়া হচ্ছে কত? 25 লাখ টাকা। আর বাড়তি 4,39,000 দেয়া হচ্ছে কী বাবদ? সুদ বাবদ। বুঝতে পারলাম? তাহলে আমরা যে কিস্তি পরিশোধ করি, এই কিস্তির মধ্যে কয়টা অংশ থাকে? 2টা অংশ থাকে। একটা অংশ কী বাবদ? আসল পরিশোধ বাবদ, আরেকটা অংশ সুদ পরিশোধ বাবদ। এখন তোমরাই বলো, এই যে আমরা কিস্তি দিলাম প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, এই কিস্তির মধ্যে কতটুকু আমি আসল বাবদ দিলাম এটা কি জানি? কতটুকু সুদ বাবদ দিলাম এটা কি জানি? না। তাহলে কিস্তির কতটুকু অংশ আসল বাবদ, কতটুকু অংশ সুদ বাবদ, এটা জানার উপায় হলো ঋণ পরিশোধ সূচি। এটা জানার উপায় কি? ঋণ পরিশোধ সূচি। আমরা যদি ঋণ পরিশোধ সূচি করি, সেক্ষেত্রে এই কিস্তির কতটুকু আসল বাবদ দিলাম, কতটুকু সুদ বাবদ দিলাম, সেটা আমরা পেয়ে যাব। তাহলে যদি তোমাকে বলে ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করো, করবা? যদি তোমাকে ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করো ডিরেক্টলি না বলে, তারপরও তুমি বুঝতে পারবা যে ঋণ পরিশোধ সূচি করবা কি করবা না। বোঝার উপায় হলো যে কিস্তির কতটুকু অংশ আসল বাবদ, কতটুকু অংশ সুদ বাবদ পরিশোধ করা হচ্ছে নির্ণয় করো। এই কথাটা যদি বলে, তাহলে বুঝতে হবে আমাদেরকে কী করতে হবে? ঋণ পরিশোধ সূচি। কারণ এই ঋণ পরিশোধ সূচি করা ব্যতীত এইটা জানা পসিবল না। ওকে, আচ্ছা, তো চলো আমরা এখন একটা ঋণ পরিশোধ সূচি করে ফেলি। হ্যাঁ, তো আমরা তো সবাই জানি ঋণ পরিশোধ সূচি মানে কি? ঋণ পরিশোধের টেবল বা তালিকা। তো আমরা তালিকাটা আঁকতে পারি না বলো? আচ্ছা, কয়টা ঘর হয় তালিকায়? ফার্স্ট ঘরটা বছর, তারপরেটা কি? প্রারম্ভিক ঋণ বা প্রারম্ভিক ঋণের পরিমাণ, তারপরে কি? বার্ষিক কিস্তি, এরপরেরটা কি? সুদ পরিশোধ, এরপরেরটা আসল পরিশোধ, শেষেরটা কি? সমাপনী ঋণের পরিমাণ। তাহলে কয়টা ঘর হবে? 6টা। ওকে, ঋণ পরিশোধ সূচি। হ্যাঁ, আমরা ব্র্যাকেটে লিখে দেই অগ্রিম বৃত্তি। আচ্ছা, প্রতি বছরের শুরুতে কিস্তি দেওয়া হচ্ছে, তার মানে এটা হলো অগ্রিম বৃত্তি। বছর, প্রারম্ভিক ঋণ, বার্ষিক কিস্তি, সুদ পরিশোধ, আসল পরিশোধ, সমাপনী ঋণ। বছর, প্রারম্ভিক ঋণের পরিমাণ। আচ্ছা, এটা হলো বার্ষিক কিস্তির পরিমাণ। বার্ষিক কিস্তির পরিমাণ, এটা কি? সুদ পরিশোধ। সুদ পরিশোধ কয় পার্সেন্ট? আমরা এখানে 12% লিখে দিলাম। এখানে হবে আসল পরিশোধ, আর এটা হবে সমাপনী ঋণের পরিমাণ। সমাপনী ঋণের পরিমাণ। আচ্ছা, এটা 1 নাম্বার ঘর, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। ওকে, আচ্ছা স্যার, তোমরা পরে উঠাও, একটু দেখো প্লিজ, একটু ফোকাস করো। আচ্ছা, আমরা ঋণটা পরিশোধ করব কয় বছরে বলো তো? 4 বছরে। তো বছরগুলো এমন হওয়া উচিত 1, 2, 3, 4। গত ম্যাথে আমরা এইভাবেই করেছিলাম।
সাধারণ বৃত্তির ক্ষেত্রে বা এনুইটি এন্ডিংয়ের ক্ষেত্রে, রাইট? তো বছর স্টার্ট করেছিলাম 1 থেকে, 4 বছর মানে 4 বছর মানে 1 2 3 4, তাই না? আচ্ছা, যখন এন্ডিং হবে বা আমরা বছরের শেষে কিস্তি দিব, তখন আমরা বছরগুলো এইভাবে কাউন্ট করব। কিন্তু যখন আমরা প্রতি বছরের শুরুতে কিস্তি দিব, তখন আমরা বছর 1 থেকে স্টার্ট করব না, আমরা বছর স্টার্ট করব 0 থেকে। কি থেকে? তাহলে 0কে আমরা প্রথম বছর ধরবো, তাহলে দ্বিতীয় বছর কি হবে? 1, তাই না? তারপরে কি 2, তারপরে কি 3। ওকে, তাহলে বছরগুলো এইভাবে কাউন্ট করতে হবে, 0 1 2 3। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে দেখো, এন্ডিং আর বিগিনিং বা সাধারণ কিস্তির ঋণ পরিশোধ সূচি আর হলো অগ্রিম কিস্তির বা অগ্রিম বৃত্তির ঋণ পরিশোধ সূচির একটা বেসিক পার্থক্য কি? সাধারণ কিস্তির ক্ষেত্রে আমরা বছর কাউন্ট করব 1 থেকে, আর অগ্রিম কিস্তির ক্ষেত্রে আমরা কাউন্ট করব কি থেকে? 0 থেকে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম বছর মোট কয়টা বলো তো? 4টা। তাহলে কাউন্ট শুরু হবে কোত্থেকে? 0 থেকে। তাহলে 0 1 2 3, 0 1 2 3, হলো 4 বছর। আচ্ছা, 4টা বছর হয়ে গেছে। আচ্ছা, আমরা কয় টাকা ঋণ নিয়েছিলাম? 25 লাখ। তাহলে 0তম বছরের প্রারম্ভিক ঋণ কত স্যার? 25 লাখ। হলো। এবার আমরা কি বসাবো? কিস্তি। তো আমরা তো জানি কিস্তি কয় টাকা, এই যে আমরা পেয়েছি 7,34,905 টাকা, তাই না? এই কিস্তি কি আমরা শুধুই প্রথম বছর দিব বলো, নাকি প্রত্যেক বছর দিব? প্রত্যেক বছর দিব। তাহলে 7 লাখ প্রথম মানে 0তম বছর 34,905, সরি 7,34,905, সেম 7,34,905, সেম 7,34,905, সেম 7,34,905। হলো। আমরা কিস্তিগুলো বসিয়ে ফেললাম। আচ্ছা, এবার আসো আমরা পুরো ছকটাকে কমপ্লিট করি। হ্যাঁ, তো আমরা 0 বছর থেকে স্টার্ট করি। আচ্ছা দেখো, তো আমরা 0তম বছরের প্রারম্ভিক ঋণের পরিমাণ পেলাম, গুড। বার্ষিক কিস্তি পেলাম, গুড। এবার আমাদের দরকার কি? সুদ। কি দরকার? সুদ। আমরা সবাই জানি সুদ কার উপরে ধরা হয়? প্রারম্ভিক ঋণের উপর। কার উপর? প্রারম্ভিক ঋণ। কিন্তু একটা মানে ম্যাটার এখানে যেটা মাথায় রাখতে হবে, 0তম বছরে আমরা কোনো সুদ দিব না। 0তম বছরের সুদ কী হবে? 0। 0তম বছরের সুদ কী হবে? আচ্ছা, সুদ মানে কি জানো? যে আমি ঋণ নিলাম, 1 বছর ব্যবহার করলাম, তার ফলে যে টাকাটা আমি দিলাম। তাহলে ঋণ নিয়ে 1 বছর ব্যবহার করার পর আমরা কি দিই? সুদ দিই। এখন 0তম বছর মানে কি? আমি এখন ঋণ নিলাম 25 লাখ, নিয়ে এখনই আমি কিস্তি দিলাম। তাহলে আমি এখন ঋণ নিয়ে এখনই কিস্তি দিস। বলো তো, আমি কি ঋণটাকে 1 বছর ব্যবহার করছি? তো যেটা আমি কিস্তি দিলাম পুরাটাই আমি কি দিছি? আসল। পুরাটাই কি দিলাম? আসল। এখানে সুদ কি হবে? 0। তো এটা হলো দ্বিতীয় পার্থক্য। যেমন আমরা গত ক্লাসে যে ম্যাথটা করেছিলাম সাধারণ বৃত্তির বা এনুইটি এন্ডিং, তো এনুইটির এন্ডিংয়ে বছর শুরু হয় থেকে? 1 থেকে, এবং আমরা প্রথম বছর থেকেই কি দিই? সুদ দিই। কিন্তু যখন তুমি এনুইটি ডিউ করবা বা অগ্রিম বৃত্তির ঋণ পরিশোধ সূচি করবা, তখন বছর শুরু হবে কি থেকে? 0 থেকে। আর আমরা 0তম বছরে কোনো সুদ দিব না, পরের বছরগুলো থেকে সুদ দেওয়া শুরু করব। ওকে, মনে থাকবে স্যার? বুঝছো? তাহলে সাধারণ বৃত্তির ক্ষেত্রে কি হয়? সাধারণ বৃত্তি বা এনুইটি এন্ডিংয়ের ক্ষেত্রে বছর শুরু হয় 1 থেকে, আর প্রথম বছর থেকেই কি করা হবে? সুদ দেওয়া হবে। অগ্রিম বৃত্তির ক্ষেত্রে কি হবে বা এনুইটি বিগিনিংয়ের ক্ষেত্রে কি হবে? বছর শুরু হবে 0 থেকে, আর 0তম বছরে আমরা কি দিব না? সুদ দিব না। এই দুইটা পার্থক্য। ওকে, তাহলে এখানে সুদ কি হবে? 0। তাহলে বলো আমরা এরপরে কি চাই? আসল। আচ্ছা, আসল কিভাবে পাওয়া যায়? এই যে আমি কিস্তি দিলাম, এই কিস্তির একটা অংশ কি? সুদ, আরেকটা অংশ কি? আসল। তাহলে কিস্তি থেকে সুদ বাদ দিলে কি পাওয়া যাবে? আসল পাওয়া যাবে। আবার কিস্তি থেকে আসল বাদ দিলে কি পাওয়া যাবে? বিষয়টা এরকমই। ধরো কিস্তি দিলাম 10 টাকা, এর মধ্যে সুদ হলো 4 টাকা, তাহলে আসল কত? 6 টাকা। কিস্তি হলো 10 টাকা, এর মধ্যে সুদ কয় টাকা? 4 টাকা। এটা হলো সুদ, এটা হলো কি? কিস্তি। তাহলে আসল কয় টাকা বলো? আসল পরিশোধ কত? 6 টাকা। আমরা কি বুঝতে পারলাম? তাহলে কিস্তি থেকে সুদ বাদ দিলে কি পাওয়া যায়?
আবার তুমি যদি কিস্তি থেকে আসল বাদ দাও তাহলে কি পাবা? 10 থেকে 6 বাদ দিলাম, কত পাচ্ছি? 4 সুদ। কিস্তি থেকে সুদ বাদ দিলে আমরা আসল পাই, আবার কিস্তি থেকে আসল বাদ দিলে আমরা কি পাই? সুদ পাই। সহজ না বিষয়টা? তাহলে আমরা কিস্তি দিলাম কত টাকা? 7,34,905 টাকা। এর মধ্যে আমরা সুদ দিলাম কত? 0। তাহলে কিস্তি থেকে 0 বাদ দিলে কি থাকে? 7,34,905 টাকা। তার মানে আমরা 0তম বছরে যা কিস্তি দিছি তার পুরোটাই কি? আসল। ওকে স্যার, বুঝতে পারছো সবাই? ওকে, তাহলে এবার আসো আমরা সমাপনী ঋণের পরিমাণটা নির্ণয় করি। হ্যাঁ, সমাপনী ঋণ কাকে বলে? এই যে প্রারম্ভিক ঋণ অর্থাৎ বছরের শুরুর যে ঋণ, সেখান থেকে আমরা মাইনাস করব কাকে? আসলকে। তাহলে প্রারম্ভিক ঋণ থেকে আসল বাদ দিলে বা আসল পরিশোধ বাদ দিলে আমরা কি পেয়ে যাই? সমাপনী ঋণ পেয়ে যাই। তাহলে একটা বিষয় দেখো, সমাপনী ঋণ তুমি কিভাবে পাচ্ছ? প্রারম্ভিক ঋণ অর্থাৎ 2 নম্বর ঘর থেকে বাদ দিচ্ছ কাকে? আসল অর্থাৎ 5 নম্বর ঘরকে। তাহলে প্রারম্ভিক ঋণ থেকে আসল পরিশোধ মাইনাস করলে সমাপনী ঋণ পাওয়া যায়, অর্থাৎ 2 নম্বর ঘর থেকে 5 নম্বর ঘর মাইনাস করতেছে, রাইট? আচ্ছা, আসলটা যেন কিভাবে পেয়েছিলাম? কিস্তি থেকে বাদ দিচ্ছ কি? সুদ, অর্থাৎ 3 নম্বর ঘর থেকে মাইনাস করতেছো 4 নম্বর। আচ্ছা, সুদ যেন কার উপর ধরতে হয়? প্রারম্ভিক ঋণের উপর। কার উপর? তাহলে 2 এর উপর। হ্যাঁ, 2 এর উপর, অর্থাৎ আমরা 2 নম্বর ঘরের উপর কি ধরতেছি? সুদ ধরতেছি। এগুলো এইভাবে যদি তুমি একটু এক্সপ্লেন করে দিতে পারো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি। প্রারম্ভিক ঋণ 2,50,000, সরি 25 লাখ, এখান থেকে মাইনাস হবে আসল পরিশোধ 7,34,905। তাহলে কত হয়? 17,65,095 টাকা। ওকে স্যার, আমরা সবসময় এই মানে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে একটা নিয়ম ফলো করে আসি, তাই না? একটা হিসাবকালের ক্লোজিং ব্যালেন্সটা ঠিক তারপরের হিসাবকালের কি হয়? বিগিনিং ব্যালেন্স। একটা হিসাবকালের যা সমাপনী, ঠিক তাই পরের হিসাবকালের কি হয়ে যায়? প্রারম্ভিক। তাহলে যেটা 0তম বছরের সমাপনী সেটাই আবার 1তম বছরের কি হয়ে যাবে? প্রারম্ভিক। তার মানে এই সমাপনীটাকে আবার আমি এখানে প্রারম্ভিক আকারে বসাবো। 17,65,095 টাকা, তাই না? বলো। ওকে, তা একটু মিলে গেছে। আচ্ছা, তো প্রারম্ভিক ঋণ আমি পেয়ে গেলাম, কিস্তিও পেয়ে গেলাম। এখন কি দরকার বলো তো? সুদ। কি দরকার? আচ্ছা, সুদ কয় পার্সেন্ট? 12%। কার উপর ধরবা? প্রারম্ভিক ঋণের উপর। আচ্ছা, তাহলে আমরা যেহেতু প্রথম বছরে আসছি, তো আমি সুদ পেতে চাই, সো আমি 12% সুদ ধরবো। কার উপর? প্রারম্ভিক ঋণের উপর। তো 17,65,095, এটার উপরে কয় পার্সেন্ট? 12%। সেক্ষেত্রে কত হয় বলো? 2,11,811 টাকা। হ্যাঁ, তোমরা সবসময় দশমিক অ্যাভয়েড করবা, পয়েন্টের পরের ফিগারটা অ্যাভয়েড করবা। ওকে, যদি পয়েন্টের পর 5, 6, 7, 8, 9 এগুলো থাকে তাহলে এখানে 1 যোগ করে দিবা। আর যদি 5-এর কম থাকে অর্থাৎ 1, 2, 3, 4 তাহলে আর 1 যোগ করার দরকার নেই। আচ্ছা, যদি কেউ এগুলারে কঠিন মনে করো তো যোগ টোগের দরকারই নেই, বাদ দিয়ে দাও, এটার জন্য কিছুই হবে না। আচ্ছা, তো আমরা সুদ পেয়ে গেলাম। হ্যাঁ, এবার কি দরকার? আসল পরিশোধ। তো আমরা কিস্তি থেকে সুদ বাদ দিব, তাহলে কি পেয়ে যাব? আসল পরিশোধ 7,34,905 মাইনাস আসল পরিশোধ। তাহলে কত পাচ্ছি বলো তো? 5,23,094 টাকা। ওকে, আমরা আসল পরিশোধ পেয়ে গেলাম, কিস্তি থেকে সুদ বাদ দিয়ে আসল পরিশোধ পেয়ে গেলাম। এবার কি দরকার? সমাপনী ঋণ। তো সমাপনী ঋণ কীভাবে পাবো? প্রারম্ভিক ঋণ থেকে আসল পরিশোধ মাইনাস করব। আচ্ছা, তাহলে 17,65,095 থেকে আমরা আসল পরিশোধ মাইনাস করব। 12,42,001 টাকা হয়। ওকে স্যার, এটা কি আবার আমরা কি করব? পরের বছরের প্রারম্ভিক বানিয়ে দেব। তাহলে এখানে কত হয়? 12,42,001 টাকা। ওকে, এবার প্রারম্ভিকের উপরে 12% সুদ ধরব। হয় 1,00,000
49,040 টাকা। ওকে, এটা হয়। এবার আমরা বার্ষিক কিস্তি 7,34,905 টাকা থেকে মাইনাস করব সুদ, তাই না? আচ্ছা, তাহলে আমরা আসল পরিশোধ পেয়ে গেলাম 5,85,864 টাকা। ওকে, এবার প্রারম্ভিক ঋণ থেকে আসল পরিশোধ মাইনাস করব। 12,42,001 টাকা থেকে মাইনাস করতে হবে আসল পরিশোধ 5,85,864। সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি সমাপনী ঋণ 6,56,136 টাকা। ওকে, এখন এই সমাপনী ঋণটা আবার আমরা কি করব, পরের বছর প্রারম্ভিক বানিয়ে দিব। 6,56,136 হলো। আচ্ছা স্যার, একটু খেয়াল করো যে আমরা প্রত্যেক বছর যেভাবে বের করেছি, লাস্টের বছরে কিন্তু আমরা ওইভাবে ক্যালকুলেট করব না, লাস্টের বছরটা একটু ডিফারেন্ট ওয়েতে করব। হ্যাঁ, দেখো আমাদের লাস্ট ইয়ার এখানে কত 3, এবং লাস্ট ইয়ার শেষে আমাদের সমাপনী ঋণ কত হবে 0। এটা কিভাবে পসিবল? দেখো আমরা সমাপনী ঋণটা কিভাবে পাই, প্রারম্ভিক ঋণ থেকে আসল মাইনাস করে সমাপনী ঋণ পাই। তো লাস্ট ইয়ারে সমাপনী ঋণ যদি 0 হতে হয়, অবভিয়াসলি প্রারম্ভিক ঋণ যা আসল কি হবে তাই হবে। তার মানে আমরা লাস্টের ইয়ারে প্রারম্ভিক ঋণটাকে আসলের ঘরে বসিয়ে দেব। তাহলে প্রারম্ভিক ঋণ যা আমি তাই বসিয়ে দিলাম আসলের ঘরে, 6,56,136 হলো। তাহলে প্রারম্ভিক ঋণ মাইনাস আসল ইকুয়াল কি 0। 3 বছর পর্যন্ত কেন করলাম? ওই যে 0 থেকে স্টার্ট হয়েছে, কাউন্টডাউন বিগিনিং হলে 0 থেকে স্টার্ট হয়। হ্যাঁ, আচ্ছা এবার দেখো আমরা কি করি, আমরা কিস্তি থেকে সুদ বাদ দিলে আসল পাই, কিস্তি থেকে সুদ বাদ দিলে আসল পাই, কিস্তি থেকে সুদ বাদ দিলে আসল পাই, রাইট? লাস্টের ইয়ারে আমরা কি করব, কিস্তি থেকে আসল বাদ দিব, তাহলে কি পেয়ে যাব সুদ। ওকে, লাস্টের ইয়ারে উল্টা। হ্যাঁ, লাস্টের আগে যতগুলো ইয়ার আছে আমরা কিস্তি থেকে সুদ মাইনাস করব, কি পেয়ে যাব আসল। একদম লাস্টের ইয়ারে গিয়ে আমরা কাজটা উল্টাইয়ে দিব, আমরা কিস্তি থেকে কাকে মাইনাস করব, আসলকে, তাহলে কি পেয়ে যাব সুদ। আচ্ছা, তাহলে 7,34,905 এখান থেকে মাইনাস হবে আসল 6,56,136। তাহলে কত হয় বলো তো, 78,769। আচ্ছা, 78,769। এবার আমি তোমাদের বলি, এইখানে আমার এরকম হয়েছে, যারা দশমিক ধরবা কাউন্ট করবা তাদের হয়তো অন্যরকম আসতে পারে, 1, 2, 5, 7 এরকম এলোমেলো হইতেই পারে। সো এটা নিয়ে কোনো ঝামেলা নেই। ওকে, ওইটার জন্য টিচাররা মার্কস কাটবে না। তো আমি তোমাদেরকে বলবো তোমরা পয়েন্ট অ্যাভয়েড করো, তোমরা পয়েন্ট ইউজ করো না। হ্যাঁ, কারণ পয়েন্টের পর মানগুলো যদি তুমি ব্যবহার করো, এমনি এটা কি অনেকটা হিজিবিজি, এরপরেও যদি আবার পয়েন্টের পরের মানগুলো ইউজ করতে চাও আরও হিজিবিজি হয়ে যাবে। সো দশমিকের পরে যদি 5 বা তার চেয়ে বেশি থাকে 1 যোগ করে দিবা, আর 5 যদি দশমিকের পর 1 থেকে 4 বা 4-এর কম থাকে তাহলে ওটা এমনি বাদ দিয়ে দিবা, 1 যোগ করার দরকার নেই। ওকে স্যার, সবাইকে বুঝতে পেরেছো এটা? ওকে, তো আমরা আজকে যেই ঋণ পরিশোধ সূচি করলাম এটা কোন ম্যাথের ক্ষেত্রে? এটা হলো অগ্রিম বৃত্তির ক্ষেত্রে বা এনুইটির বিগিনিং এর ক্ষেত্রে, রাইট? গত ক্লাসে যেটা করেছিলাম সেটা কি ছিল? ওইটা হলো এনুইটি এন্ডিং এর ক্ষেত্রে বা সাধারণ বৃত্তির ক্ষেত্রে, তাই না? ওকে, ঠিক আছে, সবাই তুলছো এটা?